আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। তোমাদের সাথে আছে আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। তো আজ হচ্ছে আমরা বায়োলজি কোশ্চেন সলভ করব বিগত বছরে আসা জাহাঙ্গীরনগরে ডি ইউনিটে। সো তোমরা একটু যারা যুক্ত হয়েছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা যে ভিডিওটা এবং সাউন্ডটা কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ নাকি, একটু কমেন্ট করে জানাবা। পাশাপাশি তোমরা সবাই চেষ্টা করবা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়ার। তোমাদের কাজ একটাই হবে এখন, মানে যে যত পারো একটু তোমরা যত গ্রুপে অ্যাড আসো সবাই একটু চেষ্টা করো গ্রুপগুলোতে শেয়ার করে দেওয়ার এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়ার। তোমাদের শেয়ার এবং মেনশন শেষ হলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। সো সবাই আর কি একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও। যারা হচ্ছে আজকের ক্লাসে যুক্ত হয়েছে তোমরা একটু সবাই চেষ্টা করবা ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করার জন্য। ইনশাল্লাহ অনেক কিছুই জানতে পারবা এবং শিখতে পারবা। সো তোমাদের কাছে যে অনুরোধটা করলাম সবাই আর কি দ্রুত একটু লাইভটা শেয়ার করে দাও। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা হচ্ছে 6:30, মানে 6:30 হওয়ার কথা ছিল আর কি, তবে জ্যামের কারণে আসলে পৌঁছাতে একটু লেট হয়ে গেছে, যার কারণে আসলে টাইমে শুরু করতে পারি না। এই জন্য বাধ্য হয়ে 7:30 যেহেতু একটা ক্লাস ছিল এই জন্য আর কি 8:30টায় ক্লাসটা নিতে হলো আর কি। তো সবাই একটু যেহেতু তোমাদের জন্য কষ্ট করে এই ক্লাসটা নিচ্ছি, সবাই একটু চেষ্টা করবা লাইভটা শেয়ার করে দেওয়ার আর কি। স্টেপ স্টেপ হবে তো বাইরে স্টেপ স্টেপ। আচ্ছা, তো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও ইয়া করে বেশি দ্রুত, আমরা এক্ষুনি শুরু করবো ইনশাল্লাহ। আর তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকে সেগুলাও করবা, ইনশাল্লাহ উত্তর দিব। গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন @, না দিয়ে। সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। সো অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, বাকিরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করবো, আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব।
সো চলো আমরা শুরু করে দিই, আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গিয়েছো, আমরা এখনই শুরু করব। ওকে, ডান। সো চলো আমরা দেখি যে আমাদের আজকে কি কি কোশ্চেন আছে আর কি। আজকে আমাদের বিগত বছর মানে 2000 এবার তোমরা যারা এক্সাম দিচ্ছ এটা তো 24-25, যারা 23-24 সালে মানে তোমাদের একবার সিনিয়র যারা আছে তারা যে এক্সাম দিচ্ছ, আজকে আমরা ওখানে আসা কোশ্চেনগুলাই মেইনলি সলভ করবো আর কি, যে কি কি কোশ্চেন আসছে আর কি। আচ্ছা হ্যাঁ, আজকে হচ্ছে ফ্রি ক্লাসই চলতেছে আর কি। আজকে হচ্ছে ক্লাস নম্বর 3, ফ্রি ক্লাস নম্বর 3। সো চলো আমরা শুরু করি। তাহমিদ রশিদ কমেন্ট করছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা ভাইয়া, আমি যদি চতুর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজিতে দেখাই তাহলে ভালো সাবজেক্ট পেতে কি সমস্যা হতে পারে? জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের ক্ষেত্রে তো চতুর্থ সাবজেক্ট মেইন সাবজেক্ট বলে কিছু নাই, এখানে আর কি তোমাকে কেমিস্ট্রি এবং বায়োলজির উপরেই এক্সাম দিতে হবে, পাশাপাশি বাংলা ইংলিশ আর হচ্ছে আইকিউর উপর 12 মার্কস আছে আর কি। তো এখানে 4 সাবজেক্ট মেইন সাবজেক্টে আলাদা কোনো ইয়া নেই, এটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আছে এই ইউনিটের ক্ষেত্রে। ওকে, জিশান সর্দার কমেন্ট করছে, ভাইয়া আসছি আমি, থ্যাংক ইউ জিশান আসার জন্য। সো চলো আমরা শুরু করি। তো ফার্স্টে যে কোশ্চেনটা দিছে, তোমরা আজকে আমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া ঝটপট করে দেখি তোমাদের প্রিপারেশন কত দূর হয়েছে আর কি। সো এটা হচ্ছে কোন বৈশিষ্ট্যটি আদি কোষে অনুপস্থিত, এটা আসছে হচ্ছে কোথা থেকে বলো তো? এটা আসছে হচ্ছে বোটানি ফার্স্ট চ্যাপ্টার থেকে, কোষ ও কোষের গঠন থেকে আসছে, যে কোন বৈশিষ্ট্যটি আদি কোষে অনুপস্থিত। যে এখানে তোমার 4টা অপশনে দেওয়া আছে, সেটা হচ্ছে অপেরন, তারপরে হচ্ছে 70 রাইবোসোম, আর হচ্ছে অবাত শ্বসন, আর হচ্ছে ইন্ট্রন। ঠিক আছে, অর্পিতা কমেন্ট করছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। সানিদা যদি কমেন্ট করছে আইকিউতে কি স্পেসিফিক কোনো টপিক আছে? না, আইকিউতে স্পেসিফিক কোনো টপিক নাই, বাট তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো ভালো মতো, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যে জয়কুলি যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই যে ডি ইউনিট প্রশ্ন ব্যাংক যেটা আছে, এটা যদি তুমি ভালো মতো সলভ করো আর কি। আচ্ছা, সো কোশ্চেন ব্যাংক ভালো মতো তুমি সলভ করতে পারো, তাহলে তুমি একটা কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া পাবা, বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা তো সবাই আর কি 1 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও তো, যে একের আনসার কোনটা হবে? সো দেখা যাচ্ছে কি বলা হয়েছে, যে কোনটি আদিকোষী বৈশিষ্ট্য, আদিকোষে অনুপস্থিত, কোনটা আদিকোষে অনুপস্থিত মানে কোনটা আদিকোষের বৈশিষ্ট্য না। ঠিক আছে, সো আমরা জানি কিন্তু যে আদিকোষের রাইবোসোম কেমন বলো তো? 70s, এখানে এটা ঝ না, এটা হচ্ছে 70s বুঝাইছে। ঠিক আছে, 70s রাইবোসোম। ঠিক আছে, আদিকোষের রাইবোসোম কেমন হয়? 70s রাইবোসোম। তাহলে বি নাম্বার অপশন যে লিখছো, বি হবে না। ওকে, না একের বি না। ঠিক আছে, আদিকোষে কোনটা অনুপস্থিত? 70s রাইবোসোম আদিকোষে তো থাকে, আদিকোষের বৈশিষ্ট্য তো 70s রাইবোসোম। তারপর যে অপেরন, অপেরনও থাকে, আদিকোষে অপেরনও থাকে, আদিকোষে অবাত শ্বসনও ঘটে, বাট আদিকোষে কিন্তু ইন্ট্রন অনুপস্থিত। আদিকোষে কোনটা অনুপস্থিত মনে রাখবা, যে আদিকোষে হচ্ছে একের আনসার হবে ডি নাম্বারটা। অনেকে অনেকগুলো কোশ্চেন আনসার দিছো, তো দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন কিন্তু একটু ট্রিকি হয়, একটু ডিপ থেকে আসে আর কি, বইয়ের হুবহু লাইন থেকে আসবে না। তোমাকে আর কি এই যে আদিকোষে কোনটা অনুপস্থিত তোমাকে তাহলে জানতে হবে যে আদিকোষে কি কি থাকে। তুমি যদি সেটা জানতে পারো তাহলে তুমি কিন্তু অপশন বাদ দিয়ে কিন্তু বের করে ফেলতে পারবা। ওকে, সো আশা করি এটা ক্লিয়ার। এটার অ্যান্সার হবে কোনটা বলো তো? ডি নাম্বারটা। সো তোমরা যারা ডি অ্যান্সার দিছো, অ্যান্সার হবে একের ডি। 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়? হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়? দেখো, হলুদ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয় আর কি। সো কি কি আছে? ক্যারোটিনোপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, তোমাকে হচ্ছে 4টা নাম দেওয়া আছে। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন আছে, তো 2 এর आंसर কোনটা হবে দেখি, তোমরা দ্রুত 2 এর आंसरটা দিয়ে ফেলো, সবাই দ্রুত 2 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে ফেলো, তো 2 এর आंसर কোনটা হবে? দুইয়ের आंसर বি বলছে একজন। আচ্ছা, তাশফিয়া সাইমা কমেন্ট করছে 2 এর आंसर বি। আচ্ছা, 2 आंसर বি। সো দেখো এটা মনে রাখা কিন্তু খুবই সহজ। দেখো হলুদ বলছে না, তো জ্যান্থোতে দেখো হ আছে, জ্যান্থোতে কি আছে বলো তো? হ আছে। বাকি যেগুলো আছে একটাও কি হ আছে? হ কিন্তু নাই। তাহলে জ্যান্থোতে যেহেতু হ আছে, এই হ দিয়ে মনে রাখবা হলুদ। এই হতে কি বলো তো?
হলুদ, ঠিক আছে। ক্যারোটিন কি, ক্যারোটিনের কতে হচ্ছে কি কালার বলো তো, কমলা, ঠিক আছে। তাহলে জ্যান্থোপ্লাস্টের কালার কি, জ্যান্থোপ্লাস্টের কালার কি, জ্যান্থোপ্লাস্টের কালার হচ্ছে হতে কি মনে হবে বলো তো, হলুদ। তাহলে হলুদ বর্ণের প্লাস্টিকে কি বলা হয়, জ্যান্থোপ্লাস্ট বলা হয়। কি বলা হয়, জ্যান্থোপ্লাস্ট, ঠিক আছে। সায়ানো বললে কি আসবে বলো তো, নীল। সায়ানোতে ন আছে, নতে মনে রাখবে কি, নীল। এইগুলা কালারগুলা পড়বার কি, ওকে। আচ্ছা আস্তে আস্তে সব বলে দিব, ইংলিশ কি পড়বা, আইকিউ কি পড়বা, সবই বলে দিব আস্তে আস্তে। আপাতত বায়োলজি ক্লাসটা করাচ্ছি, এটাই মনোযোগ দাও, যেগুলো কোশ্চেন করতেছে এগুলোর আনসার দাও। আচ্ছা নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনটা যাই। ডিএনএ অণুর সূত্র দুইটির প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত, ঠিক আছে। ডিএনএ অণুর কত, এখানে ন্যানোমিটার হবে, ঠিক আছে। এখানে হবে কত বলতো, কত ন্যানোমিটার, ঠিক আছে। এটা হর্স না, এটা হচ্ছে ন্যানোমিটার হবে, ঠিক আছে। ডিএনএ অণুর ঘূর্ণনের দৈর্ঘ্য কত ন্যানোমিটার, মিস্টেক আছে কিছু, কত ন্যানোমিটার হবে, ঠিক আছে। এখানে কি হবে, কত ন্যানোমিটার, ঠিক আছে। ডিএনএ অণুর প্রতিটি অণু দৈর্ঘ্য কত ন্যানোমিটার, বুঝছো। যে দেখো ডিএনএ অণুগুলো কিন্তু এভাবে থাকে, ঠিক আছে, ওখানে প্যাচ থাকে আর কি। তো বলা হয়েছে যে প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য কত ন্যানোমিটার, প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য কত ন্যানোমিটার বলো তো। সো প্রতিটা ঘূর্ণন, এই যে প্রতিটা যে ঘূর্ণন আছে, প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে তোমার 34 অ্যাংস্ট্রম। কত বলো তো, 34 অ্যাংস্ট্রম। প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে কত, 34 অ্যাংস্ট্রম। আর যদি ন্যানোমিটারে বলি সেটা কত হয়ে যাবে বলো তো, 3.4 ন্যানোমিটার। তাহলে 34 অ্যাংস্ট্রম অথবা কি বলো তো, 3.4 ন্যানোমিটার। 34 অ্যাংস্ট্রম অথবা কি 3.4 ন্যানোমিটার, ঠিক আছে। আচ্ছা আর এখানে দেখো কনফিউশনটা কি হয়, আমরা কিন্তু পড়ে আসছি যে প্রতিটি, এখানে কিন্তু আবার কি থাকে বলতো, 10টা করে ইয়া থাকে, বেস পেয়ার থাকে। তাহলে প্রতিটা সিঁড়ির দূরত্ব কত ছিল বলতো, প্রতিটা সিঁড়ির দূরত্ব ছিল কত বলতো, 3.4 অ্যাংস্ট্রম। প্রতিটা সিঁড়ির দৈর্ঘ্য কত ছিল, 3.4 অ্যাংস্ট্রম। সো আমরা কিন্তু বই কিন্তু এটা দেওয়া আছে, বই দেওয়া আছে তোমাকে 34 অ্যাংস্ট্রম দেওয়া আছে আর 3.4 অ্যাংস্ট্রম দেওয়া আছে। মানে প্রতিটা প্যাচের দৈর্ঘ্য দেওয়া আছে 34 অ্যাংস্ট্রম আর প্রতিটা সিঁড়ির দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3.4 অ্যাংস্ট্রম। বাট এইখানে দেখো কিরকম প্যাচটা দিয়ে দিছে, এখানে দিয়ে দিছে কত ন্যানোমিটার আস করা হয়েছে, কি আস করা হয়েছে, কত ন্যানোমিটার। সো তুমি তো জানো যে 3.4 অ্যাংস্ট্রম হচ্ছে প্রতিটা সিঁড়ির দৈর্ঘ্য, বাট এখানে জানতে চাইছে কি প্যাচের দৈর্ঘ্য আর কি। সো কোশ্চেন কিন্তু একটু ডিপ থেকে একটু চেঞ্জ করে আসতেছে, ডাইরেক্ট কিন্তু লাইন থেকে আসতেছে না আর কি, বুঝতে পারছো। সো এখানে একটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এখানে প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য আস করা হয়েছে, যেটা আমরা জানতাম 34 অ্যাংস্ট্রম, বাট এখানে একক চেঞ্জ করে কি হয়ে দিয়েছে বলতো, ন্যানোমিটার। তাহলে কি ন্যানোমিটার হবে, 3.4 ন্যানোমিটার। অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটার যেতে গেলে কি করবা, 10 দিয়ে ভাগ করে দিবা। আশা করি ক্লিয়ার। আচ্ছা এরপর সবাই 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো, যে 4 এর অ্যান্সার কত হবে, যে কোনটি ডিএনএ প্রতিলিপনে লাইগেজ এনজাইমের কাজ। এগুলো সব হচ্ছে বিগত বছর আসা কোশ্চেন, মানে লাস্ট ইয়ার যে কোশ্চেনগুলো আসছে আমরা সেগুলোই সলভ করতেছি, ওকে। সো কি বলা হয়েছে, কোনটি ডিএনএ প্রতিলিপনে লাইগেজ এনজাইমের কাজ, লাইগেজ এনজাইমের কাজ তোমাকে আজ করা হয়েছে। সো লাইগেজ এনজাইমের কাজ কিন্তু আমরা জানি কি করা বলতো, যুক্ত করা। কি করা, যুক্ত করা। লাইগেজের কাজ কি করা, যুক্ত করা, ঠিক আছে। মানে লাইগেজ মানে হচ্ছে লেগে থাকা, ঠিক আছে। লাইগেজ মানে কি মনে রাখবা, লেগে থাকা। তো লাগাই দেয়, ঠিক আছে, দুইটা জিনিসকে কি করে দেয়, লাগাই দেয়। কাকে কাকে লাগাই দেয়, ওকাজাকি খণ্ডকে কি করে বলতো, এর যে পরিপূরক স্ট্র্যান্ড হয় তার সাথে যুক্ত করা কার কাজ, এই লাইগেজ এনজাইমের কাজ। তাহলে লাইগেজ এনজাইমের কাজ কি, যুক্ত করা। সো যুক্ত করা কিন্তু দুইটা আছে অপশন, এই একটা আছে এই একটা আছে। সো আমরা কিন্তু জানি যে লাইগেজ এনজাইমের কাজ খালি যুক্ত করা, বাট কার সাথে কার যুক্ত করা এটা তোমাকে জানতে হবে। যে ওকাজাকি যে খণ্ডগুলো আছে, ওকাজাকি খণ্ডগুলোকে পরিপূরক স্ট্র্যান্ডের সাথে যুক্ত করা হচ্ছে এই লাইগেজ এনজাইমের কাজ, ঠিক আছে। তাহলে আচ্ছা সবাই একটু বিসি কমেন্ট না করে একটু কমেন্ট করবা যে 2 এর বি বা 3 এর বি, তাহলে আর কি বুঝতে সুবিধা হয় যে তুমি কোনটা অ্যান্সার করতেছো, কারণ আমরা তো অনেক দ্রুত সলভ করতেছি। তো সো কোনটা অ্যান্সার দিচ্ছ একটু লিখে দিবা পাশে, যে 4 এর বি নাকি 5 এর বি, এটা একটু লিখে দিলে সুবিধা হয় আর কি। সো ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করা কার কাজ, এই লাইগেজ এনজাইমের কাজ, ক্লিয়ার। আচ্ছা সো এরপর দেখো স্টার্ট কোডন, তোমাকে আস্ক করা হয়েছে কি স্টার্ট কোডন। স্টার্ট কোডন বলা হয় কোনটাকে, নিচের কোনটাকে স্টার্ট কোডন বলা হয়। সবাই এরপরে 5 নম্বর কোশ্চেন आंसर দিবা যে স্টার্ট কোডন কাকে বলা হয়। সবাই 5 নম্বর কোশ্চেন আসো, 5 এর आंसर কোনটা হবে, 5 নম্বর কোশ্চেনটা आंसर দাও সবাই, 5।
আচ্ছা দেখো, সো এটা মনে রাখবো, অনেকের প্যাচ লেগে যেতে পারে যে স্টপ কোডন কি আর স্টার্ট কোডন কি। স্টপ কোডন কিন্তু তিনটা আছে। সো স্টার্ট কোডন গুলো মনে রাখবে, স্টার্ট কোডন মনে রাখবে আগস্ট মাসে হয়। এই যে স্টার্টটা হয় না, এই যে স্টার্ট কোডন যেটা হয় এটা কোন মাসে হয়? আগস্ট মাসে হয়। কোন মাসে হয়? আগস্ট মাসে। সো আগস্ট মাসকে আমরা যেমন সেপ্টেম্বর মাসকে আমরা কি লিখি সংক্ষেপে? সেপ্টেম্বর লিখি। নভেম্বরকে কি লিখি? নভেম্বর লিখি। আগস্টকে সংক্ষেপে কি লিখি বলো তো? AUG লিখি, তাই না? তাহলে মনে রাখবে স্টার্ট কোডন, স্টার্ট কোডন মনে রাখবে কাকে বলা হয়? AUG কে। ঠিক আছে, AUG কে কি বলা হয়? স্টার্ট কোডন। AUG আগস্ট মাস, মনে রাখবে কোন মাসে হয়? আগস্ট মাসে হয় AUG। এটা কার সংকেত বলতে পারবা? এই AUG টা কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে বলো তো? AUG টা কাকে নির্দেশ করে বলো তো? AUG টা কাকে নির্দেশ করে? এই AUG টা কাকে নির্দেশ করে একটু বলো তো আমাকে। দেখি কে পারো এটা। AUG টা কাকে নির্দেশ করে বলো তো? আচ্ছা, তো মনে রাখবা এই AUG-টা হচ্ছে মেথিওনিনকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে বলো তো? মেথিওনিন। ঠিক আছে, কাকে নির্দেশ করে? মেথিওনিনকে নির্দেশ করে। মেথিওনিনকে নির্দেশ করে হচ্ছে AUG-টা। আশা করি এটা ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমরা 6 নাম্বার কোশ্চেনের आंसर দিবা যে কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ত্বরান্বিত করে। এটা কিন্তু বইয়ে পাবা না। ঠিক আছে, তাহলে এইটার आंसर একটু দাও তো আমরা একটা। হ্যাঁ, মেথিওনিন। মেথিওনিন মুনিয়াত মাইশা কমেন্ট করছে, তিতলি কমেন্ট করছে, তিথি কমেন্ট করছে, আশা কমেন্ট করছে, সাফিয়া আক্তার, মিলি, সাজ্জাদ হোসেন, অরাম, না মেথিওনিন। ঠিক আছে, কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ত্বরান্বিত করে? এটার आंसर দাও তো সবাই, যে কোনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ত্বরান্বিত করে? সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন ই নাকি সাইক্লিন ডি? এটা একটু সবাই आंसर দাও তো। আচ্ছা সবাই একটু 6 নম্বর কোশ্চেন आंसर দাও। 6 নম্বর কোশ্চেন आंसर দাও যে কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে ত্বরান্বিত করে? আচ্ছা সবাই একটু 6 নম্বর কোশ্চেন आंसर দিয়ে দাও। 6। আচ্ছা 6 সি। আচ্ছা 6 সি বলতেছো বেশি। কোন প্রোটিনটি? আচ্ছা তাহলে তুমি आंसर দিয়ে দাও। রিয়াদ आंसर দিয়ে দাও। 6 आंसर কোনটা হবে? রিয়াদ आंसर দিয়ে দাও দ্রুত। 6 এর এ, 6 এর সি। ওকে, 6 এর এ নাকি সি বলো? এত কনফিউশন কেন? 6 এর এ নাকি সি? দ্রুত आंसर দাও। আচ্ছা বাকিরা দ্রুত आंसर দিয়ে দাও। কোন প্রোটিনটি কি বলা হয়েছে যে ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় ত্বরান্বিত করে? তো মনে রাখবা যে সাইক্লিন এ যেটা আছে। আচ্ছা এর আগে আসি বি তে আসি। বির কাজটা কি? বির কাজটা হচ্ছে সাইক্লিন বি যেটা আছে এটা হচ্ছে তোমার মাইটোসিসের বিভাজন, যে স্পিন্ডল যে তন্তুগুলো তৈরি হয়, স্পিন্ডল তন্তু তৈরি করা হচ্ছে বির কাজ। ঠিক আছে, স্পিন্ডল তন্তু তৈরি করা কার কাজ? স্পিন্ডল তন্তু তৈরি করা কার কাজ? সাইক্লিন বির কাজ। আচ্ছা স্পিন্ডল সাইক্লিন বির কাজ কি? স্পিন্ডল তন্তু তৈরি করা কার কাজ? সাইক্লিন বির কাজ। ওকে, সাইক্লিন এর কাজ কি? সাইক্লিন এর কাজ সেটা পরে। সাইক্লিন ইর কাজটা কি? ইর কাজ হচ্ছে এস থেকে, আচ্ছা লিখে রাখো এগুলা, যেগুলো তোমরা জানো সেগুলো লিখে রাখো। আচ্ছা এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করা কার কাজ? সাইক্লিন ইর কাজ। ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করা, ডিএনএ রেপ্লিকেশনের জন্য তোমার কোষকে প্রস্তুত করা কার কাজ? কোষকে প্রস্তুত করা হচ্ছে কার কাজ? সাইক্লিন ইর কাজ। তাহলে সাইক্লিন বির কাজ কি? স্পিন্ডল তন্তু তৈরি করা। সাইক্লিন ইর কাজ কি? ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে কি করা বলো তো? প্রস্তুত করা। আচ্ছা আর সাইক্লিন ডির কাজ যেটা, সেটা হচ্ছে G1 থেকে S। আমরা তো জানি যে কি হয় বলো তো ফার্স্টে? G1 S G2, G1 S G2 যেটা আছে, এই G1 S G2 তে নিয়ে যাওয়া কার কাজ? এই সাইক্লিন ডির কাজ। ঠিক আছে, G1 S থেকে মানে G1 থেকে S, S থেকে G2, এই যে সাইকেল
ডেল্টা, এইটা কাজ করে কে বলতো, এইটা কাজ করে কে, সাইক্লিন ডিটা কাজ করে। ওকে, তাহলে সাইক্লিন ডির কাজ এটা। আর সাইক্লিন এ যেটা আছে, এই সাইক্লিন এর কাজটা হচ্ছে প্রতিলিপনকে কি করা, সক্রিয় করা এবং ত্বরান্বিত করা। তাহলে রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করা যদি বলে তাইলে বলবা সাইক্লিন ই। আর যদি বলে এর কাজটা কি, এতে মনে রাখবা অ্যাক্টিভ, এতে মনে রাখবা কি অ্যাক্টিভ। ঠিক আছে, এতে কি বলতো, সবাই একটু আমার সাথে কমেন্ট করে ফেলো তো, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, সাইক্লিন এ। সাইক্লিন এর কাজকে এই যে সক্রিয় মানে কি করা বলতো, অ্যাক্টিভ করতেছে। কে করতেছে, সাইক্লিন এ করতেছে। তাহলে কোনটা অ্যান্সার হবে, 6 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। এতে মনে রাখবা অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ করা কার কাজ, সাইক্লিন এর কাজ। ঠিক আছে, সবাই একটু আমার সাথে কমেন্ট করবা কি, এতে অ্যাক্টিভ, এতে কি অ্যাক্টিভ। তাইলে সক্রিয় করা কার কাজ, সাইক্লিন এর কাজ। আশা করি এটা ক্লিয়ার। সবাইকে কমেন্ট করতে বলছিলাম অ্যাক্টিভ, এটা একটু সবাই কমেন্ট করবা। এতে কি বলতো, অ্যাক্টিভ। আচ্ছা, হ্যাঁ ওকে, এতে অ্যাক্টিভ কমেন্ট করছে, মুনতাহা কমেন্ট করছে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট আমরা যাই, কোন কোষটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়। সবাই হচ্ছে 7 নাম্বার কোশ্চেনের আনসার দিবা যে কোন কোষটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, আর কে কমেন্ট করছো দেখি। অ্যাক্টিভ কমেন্ট করতে বলছিলাম, তামান্না কমেন্ট করছে। ওকে, জিশান সর্দার কমেন্ট করছে, সাফিয়া কমেন্ট করছে, সুমাইয়া ইসলাম কমেন্ট করছে, অদ্রিতা কমেন্ট করছে, তিথি কমেন্ট করছে, কাজল ইসলাম কমেন্ট করছে। ওকে, সবার নামটা পড়তে পারলাম না। আচ্ছা, কোন কোষটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়, জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয় কোন কোষটি, এটার অ্যান্সার সবাই দিয়ে দাও তো। 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো আমরা জানি যে জাইলেম টিস্যুর মধ্যে অন্তর্ভুক্ত কে কে বলতো, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, আর একটা কি বলতো, আর একটা হচ্ছে ফাইবার। ঠিক আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, আর একটা কি বলতো, ফাইবার। তাহলে ট্রাকিডও আছে, ভেসেলও আছে, ফাইবারও আছে। ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমাটা নাই তো সমস্যা নাই। সিবনল, সিবনল এটা কিন্তু কি কোষ বলতো, এটা হচ্ছে ফ্লোয়েম টিস্যুর অন্তর্ভুক্ত। এটা কোন টিস্যুর অন্তর্ভুক্ত, ফ্লোয়েম টিস্যুর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে সিবনল বা সঙ্গী কোষ যারা যারা আছে সবগুলা কিসের অন্তর্ভুক্ত, সবগুলা কিন্তু ফ্লোয়েম টিস্যুর অন্তর্ভুক্ত। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা, সিবনল। অ্যান্সার কোনটা হবে, সিবনল। এরপর হচ্ছে কোন ভাইরাসটি বহিস্থ আবরণী যুক্ত নয়, মানে বহিস্থ আবরণবিহীন ভাইরাস। বহিস্থ আবরণবিহীন ভাইরাস তোমাকে আস্ক করা হয়েছে যে কোনটি বহিস্থ আবরণহীন ভাইরাস। সো মনে রাখবা বহিস্থ আবরণহীন ভাইরাস যারা আছে এগুলো সব টি দিয়ে, সব কি দিয়ে, টি দিয়ে। টিএমভি, টি2, টিএমভি আর টি2 এরা সবাই কি বলতো, বহিস্থ আবরণবিহীন ভাইরাস। ঠিক আছে, বহিস্থ আবরণবিহীন ভাইরাস। এই যেখানে ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি সবগুলা কি বলতো, আবরণী যুক্ত, সবগুলা কি আবরণী যুক্ত। টিএমভি আর টি2 সবাই একটু আমার সাথে কমেন্ট করে ফেলো যে টিএমভি আর টি2 কি বলতো, আবরণী যুক্ত নয়, মানে এরা আবরণবিহীন। কোনটা কোনটা, টিএমভি আর টি2, সবাই কমেন্ট করবা কোনটা বলতো, টিএমভি আর টি2 সবাই একটু কমেন্ট করে ফেলো। টিএমভি আর টি2 একটু আমার সাথে সবাই কমেন্ট করে ফেলো। টিএমভি আর টি2 এরা সবাই কি বলতো, আবরণবিহীন ভাইরাস বা আবরণী যুক্ত নয় আর কি। ঠিক আছে, আর সবাই কি করবা, এই যে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে সবাই একটু জয়েন হয়ে যাবা। আচ্ছা, সবাই আর কি দ্রুত এই গ্রুপটাতে একটু জয়েন হয়ে যাবে। আর যদি লিংক না পাও, লিংকটা হচ্ছে ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে। এই জন্য ফোকাসটা ঠিক আছে নাকি। আচ্ছা, সো এরপরে দেখো, হ্যাঁ টিএমভি এবং টি2 হচ্ছে আবরণবিহীন ভাইরাস। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমরা যাই। তো সবাইকে যেটা বললাম ওই গ্রুপে যুক্ত হয়ে যাবা। আচ্ছা, এরপরে বলা হয়েছে আচ্ছা কোনটি হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়। 9 নম্বর কোশ্চেনটা যেটা বলা হয়েছে, কোনটি হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়, হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে তোমাকে আস্ক করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন সাজ্জাদ হোসেন কমেন্ট করছে। ওকে, থ্যাংক ইউ। 9 নম্বর কোশ্চেনের आंसर দ্রুত দিয়ে দাও যে 9 आंसर কোনটা হবে, যে সবাই হেপাটাইটিস বি ভাইরাসে তোমার জানতে হবে কি হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস সম্পর্কে যেসব ইনফরমেশন দেওয়া আছে সেগুলো সব তোমাদের জানতে হবে আর কি। ঠিক আছে, সো এখানে দেওয়া আছে কি
তোমার হচ্ছে কোনটা সঠিক নয়। সো ফার্স্টে বলা হচ্ছে কি হেপাটাইটিস বি ভাইরাস কি ভাইরাস, একটা ডিএনএ ভাইরাস। হ্যাঁ, হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু একটা কি ভাইরাস বলো তো, ডিএনএ ভাইরাস, ঠিক আছে। তারপরে এটির প্রতিরোধক কি বলো তো, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ঠিক আছে। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হচ্ছে এটার প্রতিরোধক, বাট এটা সুপ্তিকাল কিন্তু 21 থেকে 56 দিন না। সো তোমাকে এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইচআইভি যে তোমার হচ্ছে হেপাটাইটিস যে ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলোর সুপ্তিকালগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। কোনগুলো? সুপ্তিকালগুলো। সবাই একটু এটা মাথায় রাখবা, সুপ্তিকাল আমরা যখন অধ্যায়ভিত্তিক ক্লাস নিব তখন সুপ্তিকালগুলো ইনশাআল্লাহ মুখস্থ করে দিব। সো মনে রাখবা যে এইটা সুপ্তিকাল। সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করবা যে 45 থেকে 180 দিন, কতদিন? 45 থেকে 180 ডেজ হচ্ছে কার? হেপাটাইটিস বি ভাইরাসের সুপ্তিকাল। বাট এখানে দেওয়া আছে কত? 21 থেকে 56 দিন, যেটা ভুল। তাহলে সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, 45 থেকে কত দিন বলো তো? 45 থেকে 180 দিন। সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলো, 45 থেকে 180, 45 থেকে 180 দিন, ঠিক আছে। 45 থেকে 180 দিন। আচ্ছা, সবাই একটু আমাকে কমেন্ট করো তো যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ কয়টা, একটু বলো তো। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ কয়টা, এটা একটু সবাই আমার সাথে বলো তো যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের। হ্যাঁ, সাফি আক্তার কমেন্ট করছে 45 থেকে 180, শ্রুতি শাহ কমেন্ট করছে 45 থেকে 180, সাজ্জাদ হোসেনও 45 থেকে 180, সুমাইয়া ইসলামও 45 থেকে 180 কমেন্ট করছে, মিস্টার নিশাদও কমেন্ট করছে 45 থেকে 180। আচ্ছা, তোমরা যারা যুক্ত হয়েছে সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও। তোমাদের শেয়ার করলেই কিন্তু আসলে ক্লাস নেওয়ার মানে যে আসল যে মজাটা সেটা পাওয়া যায় আর কি। তোমরা যদি ঠিকমতো শেয়ার না করো তাহলে কিন্তু এই ক্লাস কিন্তু সামনে আর নেওয়া হবে না আর কি, কারণ তোমাদের রেসপন্সের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করে। সো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও এবং টাইম লাইনে কিন্তু শেয়ার করে রাখো আর কি, ঠিক আছে। একটা শেয়ার করলে মানে তুমি যত মানুষকে শেয়ার করবা তত কিন্তু তোমার উপকার হবে, বা এতে কিন্তু কারো রিজিক কিন্তু কেউ নিয়ে নেয় না। সো সবাই আর কি একটু বেশি বেশি হেল্প করবা। আচ্ছা, সো দেখো পেন্টা মানে কিন্তু 5, বাট পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের কিন্তু ডোজ কিন্তু কয়টা বলো তো? 4টা। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ কয়টা বলো তো? 4টা, ঠিক আছে। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ কয়টা বলো তো? 4টা, ঠিক আছে। 4টা মাথায় রাখবে, এটা কয়টা? 4টা। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা নেক্সট স্লাইডে যাই। অনেকে অ্যান্সার দিছো 4টা, থ্যাংক ইউ। নেক্সট বলা হয়েছে যে কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়? ভিনেগার, ঠিক আছে। ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয় কোন ব্যাকটেরিয়াটি? কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়? কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়? সবাই 10 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও তো, 10 এর আনসার কোনটা হবে? সো সো দেখো আমরা কিন্তু এটা পড়ছিলাম যে, আচ্ছা দেখি তোমাদের কমেন্টগুলো দেখি। আচ্ছা 10 আচ্ছা, একজন কমেন্ট করেছে আমি শেয়ার করেছিলাম, ধন্যবাদ তোমাকে, তুমি শেয়ার করেছো। বাকিরা কিন্তু শেয়ার করতেছে না, এরা শেয়ার করবেও না, কিছু বলার নাই। তোমরা তবে আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে, তোমরা যদি সমস্যা না থাকে তুমি শেয়ার করতে পারো আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো দেখো এখানে বলা হয়েছে যে কোন ব্যাকটেরিয়ামটি ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়। আমরা জানি কি ভিনেগার কি বলতো? অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে না? অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? ভিনেগার বলে। সো এই অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে কি বলতো? এই অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম, ঠিক আছে। তোমার অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10%, সুমাই ইসলাম কমেন্ট করছে শেয়ার ডান, থ্যাংক ইউ। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি ভিনেগার পড়ছি না? সেই অ্যাসিটিক অ্যাসিডের মনে রাখবা অ্যাসিটোব্যাক্টার জাইলিনাম, এটা কি হিসেবে ইউজ করা হয়? ভিনেগার তৈরিতে ইউজ করা হয়। খুবই সহজ, ঠিক আছে, এটা মনে রাখবে এভাবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে 11 নাম্বার, জার্ম থিওরি অফ ডিজিজের প্রবক্তাকে। জার্ম থিওরি কে দিছে বলো তো? জার্ম থিওরি কে দিছে? এটা একটু আমার সাথে সাথে কমেন্ট করো তো। শারমিলা ইসলামও কমেন্ট করছে শেয়ার ডান, জিশান সর্দারও কমেন্ট করছে করছি ভাইয়া, থ্যাংক ইউ। তোমরা যারা শেয়ার করতেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্য মন থেকে দোয়া রইল। আচ্ছা, জার্ম থিওরি অফ ডিজিজের প্রবক্তাকে। জার্ম থিওরি অফ ডিজিজের প্রবক্তাকে, এটা একটু সবাই কমেন্ট করতে যে জার্ম থিওরি কে দিছে, কোন বিজ্ঞানী জার্ম থিওরি দিছে? সূচনা কমেন্ট করছে শেয়ার ডান, থ্যাংক ইউ সূচনা। জার্ম থিওরি অফ ডিজিজ, ঠিক আছে, জার্ম থিওরি অফ ডিজিজ দিছে কোন এর প্রবক্তাকে? জার্ম থিওরি অফ ডিজিজ জিশান সর্দার কমেন্ট করছে, কলেজের গ্রুপে শেয়ার করছে, ওকে থ্যাংক ইউ। মুনতাহা কমেন্ট করছে শেয়ার ডান, থ্যাংক ইউ মুনতাহা।
আচ্ছা 11D। আচ্ছা লুইস পাস্তুর, তো মনে রাখবা জার্ম থিওরি অফ ডিজিজ, জার্ম কি বলতো, জার্ম থিওরি অফ ডিজিজ, ঠিক আছে। জার্ম, এই যে এই জার্ম টার্মের মাধ্যমে যে সকল ডিজিজ হয় এগুলো কিন্তু আমরা জানিও না যে এই যে এই সকল ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের দেহে কি করতেছে, আক্রমণ করে আমাদের দেহে কি করতেছে, আমাদের হচ্ছে কি করতেছে বলতো, এই যে দেহে রোগ সৃষ্টি করতেছে বা ডিজিজের সৃষ্টি করতেছে। তো এগুলো কিন্তু সব কিন্তু আমাদের কি হচ্ছে বলতো, অগোচরে হচ্ছে, তাই না, আমাদের শরীরের ভিতরে হচ্ছে। তো এগুলো কিন্তু আমরা কি করতে পারি না বলতো, দেখতে পাই না, তাই না। তো এগুলো কি হচ্ছে বলতো, লুকায় লুকায় হচ্ছে। তো লুকায় লুকাইতে মনে রাখবে কি বলতো, লুইস, লুকায় লুকাইতে কি বলতো, লুইস, ঠিক আছে, লুইস পাস্তুর। তাহলে লুই পাস্তুর মেইনলি এটা হচ্ছে বাংলায় বলা আছে লুই পাস্তুর। তো লুই দিয়ে মনে রাখবা লুকায় লুকায় যেটা হয় লুকায়, আর হচ্ছে লুই কিন্তু দেখতে কিন্তু অনেকটা বলতো কি বলতো সেম। তো সেটা দিয়ে মনে রাখবা হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ কে দিছে, লুই পাস্তুর দিছে। কে দিছে, লুই পাস্তুর দিছে, লুই পাস্তুর দিছে। আচ্ছা আচ্ছা এরপরে দেখো কি বলা হয়েছে, কোন ব্যাকটেরিয়ামটি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। কোন ব্যাকটেরিয়ামটি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, মানে যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন মাস্ট লাগবে, ঠিক আছে, বাধ্যতামূলক বায়বীয় যাদেরকে বলা হয় আর কি, অক্সিজেন মাস্ট লাগবেই আর কি। কোন ব্যাকটেরিয়ামটি অক্সিজেন ছাড়া বাঁচতেই পারে না, এইটার আনসার সবাই দাও তো। 12 নম্বর কোশ্চেনটা, 12। আচ্ছা সবাই একটু আমাকে 12 নম্বর কোশ্চেন আছে, তো 12 নম্বর কোশ্চেনে দ্রুত অ্যান্সার দাও যে কোন ব্যাকটেরিয়ামটি তোমার হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। সো মনে রাখবা অ্যাজোটোব্যাক্টর দিয়ে যদি কিছু থাকে, অ্যাজোটোব্যাক্টর, ঠিক আছে, অ্যাজোটোব্যাক্টর, আর একটা হচ্ছে তোমার ব্যাসিলাস। এই দুইটা ব্যাকটেরিয়াতে যদি কিছু থাকে এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। কি কি, একটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর মনে রাখবা, আর একটা মনে রাখবা ব্যাসিলাস। অ্যাজোটোব্যাক্টর আর একটা কি বলতো, ব্যাসিলাস। এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। অ্যাজোটোব্যাক্টর আর একটা কি বলতো, ব্যাসিলাস। একটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর আর একটা কি বলতো, ব্যাসিলাস। ওকে, আর হচ্ছে একটা আছে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, এটা হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আর একটা হচ্ছে অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। অক্সিজেন থাকলে বাঁচতে পারে না কে, ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম কি অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, অক্সিজেন থাকলে বাঁচতে পারে না কে, ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। অক্সিজেন থাকলে আর একটা অক্সিজেন ছাড়া, মানে এই অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না সেটাকে, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম মানে ওর অক্সিজেন থাকলে বাঁচতে কষ্ট হয়, ঠিক আছে। কষ্টদের জন্য কি নাম হয়েছে, ক্লস্ট্রিডিয়াম হয়েছে, ঠিক আছে। ক্লস্ট্রিডিয়াম না বলে বলবো কষ্ট, ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম না হয় কি ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। আচ্ছা একজন কমেন্ট করছে ভাই অনেক হার্ড কোশ্চেন এগুলা, এগুলা আসলে বিগত বছর আসা কোশ্চেন। জাহাঙ্গীরনগরে দেখা যায় যে বায়োলজিতে 44 মার্কের কোশ্চেন আসে আর কি। সো একটু তো ডিপ পড়তে হবে, কোশ্চেন প্যাটার্ন তো একটু আলাদা। অনেকে বলে যে মেডিকেলের সাথে মিল আছে, হ্যাঁ মেডিকেলের সাথে মিল আছে এই দিক দিয়ে যে মেডিকেল যারা প্রিপারেশন তারা চান্স পায় এই কারণে যে এখানে ম্যাথ আর ফিজিক্সের আলাদা কোনো প্রেশার নেওয়া লাগে না। বায়োলজি আর কেমিস্ট্রি মোটামুটি প্রিপারেশন নিলেই হয়ে যায়, বাট কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা। মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন আর জাহাঙ্গীরনগর ডি এর কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেকটাই আলাদা আর কি, ঠিক আছে। সো সেটার জন্য কিন্তু তোমার আলাদা একটু প্রিপারেশন নেওয়া লাগবে, এবং কোন কোন টপিক ইম্পর্টেন্ট বা কোন কোন অধ্যায় যখন আমরা অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো নিব তখন ইনশাআল্লাহ জানাই দিব আর কি, ঠিক আছে। তো আশা করি আপাতত তোমার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাচ্ছ আর কি, এজন্য আমরা কোশ্চেনগুলো সলভ করাচ্ছি। সো বলা হয়েছে কোন ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। সো বলবা হচ্ছে কি অ্যাজোটোব্যাক্টর থাকবে, আর একটা কি থাকবে বলতো, এবি দিয়ে মনে রাখবা, অ্যাজোটোব্যাক্টর আর একটা কি বলতো, ব্যাসিলাস। ব্যাসিলাস এই দুটো যদি থাকে এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। ওকে নেক্সট আমরা কোশ্চেনে যাই। 13 নাম্বারটা কি বলা হয়েছে, কোনটি ম্যালেরিয়া পরজীবী যৌন চক্রের সর্বশেষ ধাপ। কোনটি, আচ্ছা কোনটি ম্যালেরিয়া পরজীবী যৌন চক্রের সর্বশেষ ধাপ। সো দেখো ম্যালেরিয়া পরজীবী আমরা জানি যে মশকির দেহে কি হয়, মশকির দেহে হচ্ছে যৌন জনন হয়, এবং মানুষের দেহে কি হয়, অযৌন জনন হয়। মানে ম্যালেরিয়া যে সাইকেলটা আছে তার মধ্যে অযৌন আছে যৌন আছে। তো অযৌন যেটা আছে সেটা হয় মানুষের দেহে, আর যৌন যেটা আছে সেটা কোথায় হয়, এটা হয় হচ্ছে মশকির দেহে। সো মশকির দেহের কি বলা হয়েছে, যৌন চক্রের সর্বশেষ ধাপ মানে কি, ওইটা কি হবে, ওইটাই পরবর্তীতে মানুষের দেহে যাবে আর কি, ঠিক আছে। তো মানুষের দেহে আমরা জানি যে কোনটা প্রবেশ করে বলতো, মানুষের দেহে কোনটা প্রবেশ করে, 13 আনসার বি, 13 আনসার বি। হ্যাঁ তো মানুষের দেহে যখন এই যে মশকি যখন দংশন করে তখন কিন্তু স্পোরোজয়েড গুলো ঢুকায় দেয়, কি ঢুকায় দেয়, স্পোরোজয়েড গুলা। সো মানুষের দেহে ফার্স্টে তৈরি হয়, মানে ঢুকতেছে কোনটা, স্পোরোজয়েড, যেটা লাস্ট স্টেজে তৈরি হয়েছে কার, মশকির দেহে। মশকির দেহে যেটা লাস্ট স্টেজে তৈরি হয়েছে সেটাই কিন্তু মানুষের দেহে প্রথমে ঢুকতেছে আর কি। ওকে সো মানুষের দেহে প্রথমে কোনটা ঢুকতেছে, স্পোরোজয়েড। তাহলে যৌন চক্রের সর্বশেষ ধাপ কোনটা হবে, মশকির দেহের স্পোরোজয়েডটা। ওকে এভাবে মনে রাখবা। আচ্ছা
সো আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা যাই 14 নম্বর কোশ্চেন। কি বলা হয়েছে? উদ্ভিদের কোন টিস্যুতে রোগ জীবাণু থাকে না? উদ্ভিদের কোন টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না? সবাই 14 নম্বর কোশ্চেনের आंसर দাও তো আমার সাথে সাথে। 14 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? যে উদ্ভিদের কোন টিস্যুতে রোগ জীবাণু থাকে না? উদ্ভিদের কোন টিস্যুতে কোনো রোগ জীবাণুই থাকে না আর কি, ঠিক আছে? একেবারে ক্লিয়ার, মানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এরকম 14 বি। আচ্ছা বি, আচ্ছা সি, সাজাদ হোসেন কমেন্ট করছে সি, আচ্ছা বি, আচ্ছা বিও কমেন্ট আসছে, সি কমেন্ট আসছে। আচ্ছা মেরিস্টেম। সো দেখো উদ্ভিদের শীর্ষমুকুলের যে অগ্রভাগের যে কোষটা থাকে সেটাকে আমরা কি বলি বলতো? মেরিস্টেম বলি, ঠিক আছে? উদ্ভিদের শীর্ষভাগে অগ্রভাগে যে টিস্যুটা থাকে, উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগে যে টিস্যুটা থাকে সেটাকে আমরা কি বলি বলতো? মেরিস্টেম। যেটা কি হয় পুরো রোগ জীবাণু মুক্ত হয় আর কি, ঠিক আছে? উদ্ভিদের শীর্ষমুকুলটা থাকবে, এটার একেবারে অগ্রভাগে যে টিস্যুটা থাকবে সেটাকে আমরা কি বলি? মেরিস্টেম বলি, যেটা পুরোপুরি কি হয় বলতো? রোগ জীবাণু মুক্ত হয়। কোনটা হয়? তাহলে মেরিস্টেম হচ্ছে কি রোগ জীবাণু মুক্ত। মেরিস্টেম কি একেবারে রোগ জীবাণু মুক্ত। কোনটা? মেরিস্টেমটা, ঠিক আছে? রোগ জীবাণু মুক্ত কে এই মেরিস্টেমটা। তাহলে 13 এর आंसर কোনটা হবে? সরি 14 এর आंसर কোনটা হবে? 14 এর आंसर হবে বি নাম্বারটা, মেরিস্টেম। আচ্ছা কোন নগ্নবীজি উদ্ভিদের জাইলেম প্রকৃত ভ্যাসেল কোষ থাকে? কোন নগ্নবীজির উদ্ভিদের, আচ্ছা কোন নগ্নবীজি উদ্ভিদের জাইলেমে প্রকৃত ভ্যাসেল কোষ থাকে? প্রকৃত ভ্যাসেল কোষ কোথায় থাকে বলো তো? আচ্ছা 15 এর आंसर দাও। 15 ডি। আচ্ছা ইফেড্রা, একজন কমেন্ট করছে ইফেড্রা। 15 ডি, 15 সি, নিটামও আসছে। আচ্ছা নিটাম নাকি ইফেড্রা কোনটা হবে आंसर বলো তো? কোনটা নিব বলো তো? কোনটা आंसर নিব? ঠিক আছে? সো মনে করো এখন আমি তোমাকে, তুমি একটা ভুল করে, একজন একটা ভুল কোশ্চেনের आंसर দিছে, একজন একটা সঠিক কোশ্চেনের आंसर দিছে। তো আমি কোনটা নিব বলো তো? সঠিকটা নিব নাকি ভুলটা নিব বলো তো? আমি হচ্ছে সঠিকটা নিব, ঠিক আছে? মনে করো তোমাকে আমি আস্ক করতেছি যে এটার आंसर কি এ হবে নাকি বি হবে। সো একজন বললো এ, একজন বললো বি, তো আমি তো সেটাই নিব যেটা কি ঠিক, সেটা নিব না। ভুলটা তো আমি आंसर হিসেবে নিব না। সো এটাই আমি বলছি প্রকৃত বলা হয়েছে। প্রকৃত মানে কি বলতো? যেটা ঠিক, যেটা ঠিক সেটাই কি আমি করবো বলতো? সেটাই আমি কি করবো বলতো? নিতাম। সেটাই কি করবো বলতো? নিতাম, ঠিক আছে? যেটা ঠিক সেটাই কি করবো? আমি নিব না বা নিতাম না। তাহলে নিতাম দিয়ে মনে রাখবা, প্রকৃত জিনিস আমরা কি বলতো সবাই নি, মানে নিতে হচ্ছে কি নিতাম, নিতে কি নিতাম, ঠিক আছে? জি উচ্চারণ হবে না, নিতাম, নিতাম, নিতাম কি নিতাম? প্রকৃত অ্যান্সারটা নিতাম বা সঠিক অ্যান্সারটা নিতাম। তাহলে প্রকৃত মনে রাখবা কি বলবা? যে নিতাম কি হবে? নিতাম হবে আর কি, ওকে? নিতাম, তাহলে কি হবে? নিতাম, ওকে? আচ্ছা নেক্সট আমরা কোশ্চেনে যাই। সেটা কি বলা হয়েছে? আচ্ছা কোনটি শিম ফুলের পুষ্পপত্র বিন্যাস? কোনটি শিম ফুলের পুষ্পপত্র বিন্যাস? সবাই একটু 16 নম্বর কোশ্চেনটা आंसर দাও তো। 16 নম্বর কোশ্চেনের आंसर দাও তো। 16 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে কোনটি শিম ফুলের পুষ্পপত্র বিন্যাস? আচ্ছা কোনটি শিম ফুলের পুষ্পপত্র বিন্যাস? এটার आंसर সবাই দিয়ে দাও। 16 নম্বর কোশ্চেন 16। কোনটি শিম ফুলের পুষ্পপত্র বিন্যাস? ঠিক আছে? তো শিম আর মটরশুঁটি, ঠিক আছে? শিম আর একটা আছে কি বলতো? মটরশুঁটি। তো মনে হয় মার্জিনা। আচ্ছা ঠিক আছে, আগে তোমাদের आंसरগুলো দেখি আগে, যে 16 নম্বর কোশ্চেনের आंसर কি হবে আগে এটা দেখি আমরা। 16 বি। আচ্ছা সো মনে রাখবে একটা ছন্দ মনে রাখবে যে মার্জিনা নামে একটা মেয়ে ছিল আর কি, বা একজন মহিলা ছিল, সে কি করে? শিম ভিক্ষা নেয়, ঠিক আছে? তো মনে রাখবা মার্জিনা শিম, এটা আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো। মার্জিনা শিম ভিক্ষা নেয়,
ঠিক আছে, মার্জিনা শিম ভিক্ষা নেয়, এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো। মার্জিনা বা মর্জিনা শিম ভিক্ষা নেয়, ঠিক আছে, মর্জিনা শিম ভিক্ষা নেয়। জয়েনের লিংকটা দেন ভাইয়া। জয়েন লিংকটা হচ্ছে এই ক্লাস, যেটা হচ্ছে ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, ডিটেইলসে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি যদি লাস্ট সার্চ দিবা যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন, লাস্টে জয়কলি লিখবা, তাহলেই পেয়ে যাবে আর কি, ঠিক আছে। মার্জিনা সিম ভিক্ষা নেয়, মার্জিনা সিম, এখন মার্জিনা সিম ভিক্ষা নেয়তে কি হলো, মার্জিনাতে মনে বা মার্জিনাল আর ভিক্ষাতে মনে বা ভ্যাক্সিলারি, ভিক্ষাতে কি ভ্যাক্সিলারি, তাহলে মার্জিনাল আর ভ্যাক্সিলারি তোমার এক্সাম্পল কি, শীতে হচ্ছে শিম আর মতে হচ্ছে কি মটরশুটি, মার্জিনা সিম ভিক্ষা নেয়। তো মার্জিনাতে হচ্ছে মার্জিনাল, মার্জিনাল যদি তোমাকে আস্ক করা হয় সেটা মনে রাখবা কি, সেটা এক্সাম্পল কি কি শিম আর মটরশুটি, আর ভিক্ষাতে হচ্ছে কি ভ্যাক্সিলারি, ভ্যাক্সিলারির এক্সাম্পল কি বলতো শিম আর মটরশুটি, তাহলে মনে রাখবা মার্জিনা শিম ভিক্ষা নেয়, তোমাকে যেটা আস্ক করা হবে। সো এখানে তোমাকে আসছে কি শিম ফুলের পুষ্পপত্র বিন্যাস কি, তো ভিক্ষাতে কি ছিল বলতো, ভিক্ষাতে ছিল হচ্ছে ভ্যাক্সিলারি, ভিক্ষাতে কি ছিল ভ্যাক্সিলারি ছিল আর কি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে। এরপর সবাই 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও যে কোন এনজাইমটি ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় ব্যবহৃত হয়। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও সবাই যে কোন এনজাইমটি ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় ব্যবহৃত হয়। সো মনে রাখবে এটা খুবই সহজ, বা এভাবে মনে রাখতে পারো যে সাইট্রিক অ্যাসিড তৈরি করতেছো, কি অ্যাসিড তৈরি করতেছো, সাইট্রিক অ্যাসিড তৈরি করতেছো। আচ্ছা আচ্ছা, তো সাইট্রিক অ্যাসিড তৈরি করতেছো, এই জন্য সাইট্রিক অ্যাসিড তৈরি করাকে মনে রাখবা সাইট্রেট সিনথেটেজ। তাহলে কোন এনজাইম ইউজ করবো আমি, সাইট্রিক অ্যাসিড যেহেতু তৈরি করতেছি তাহলে আমার কোন এনজাইমটা ইউজ করা হবে, সাইট্রেট সিনথেটেজ এনজাইম, কোন এনজাইমটা, সাইট্রেট সিনথেটেজ এনজাইমটা আমি ইউজ করব, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরি করতে গেলে আমরা কোনটা ইউজ করব, সাইট্রেট সিনথেটেজ, সাইট্রেট সিনথেটেজ, ঠিক আছে, সাইট্রেট সিনথেটেজ আমরা ইউজ করব। মাথায় রাখবা যে সাইট্রেট সিনথেটেজ, কোশ্চেনগুলো একটু ডিপ থেকে আসতেছে বাট সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, প্র্যাকটিস করতে করতে। ফার্স্ট একটু কঠিন লাগবে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে। সাইট্রেট সিনথেটেজ। আচ্ছা, এরপরে বলা হয়েছে 18 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। 18 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কোনটিতে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়, আলোক পর্যায় সংঘটিত হয় কোনটাতে, কোনটাতে কি বলা হয়েছে আলোক পর্যায় সংঘটিত হয়, কোনটিতে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়, আলোক পর্যায় কোথায় সংঘটিত হয় কি, ঠিক আছে। আলোক পর্যায় কোথায় সংঘটিত হয়, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু 18 নম্বর কোশ্চেন আনসার দাও যে কোনটিতে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়, আলোক পর্যায় কোথায় সংঘটিত হয় আর কি, ঠিক আছে। 18A 18D। আচ্ছা আচ্ছা, তো মনে রাখবা থাইলাকয়েডে কি হয়, আলোক পর্যায় যেটা আছে, আলোক পর্যায়ের জন্য আমার কি লাগে বলতো, থাইলাকয়েড লাগে। তাহলে থাইলাকয়েডে কি হবে, আলোক পর্যায় যেটা আছে এটা মনে রাখবা থাইলাকয়েড, মানে মনে থাইল্যান্ডের মানুষজনের আলো ছাড়া থাকা যায় না, ঠিক আছে, আলোর উপর ডিপেন্ড করে থাকে, আলোর উপর ডিপেন্ড করে ওরা ওদের সব কাজ করে, কারা করে, থাইল্যান্ডের মানুষজন, ঠিক আছে। তাহলে মনে রাখবা আলোক পর্যায়ে নির্ভর করে, বা আলোক পর্যায়টা সংগঠিত হয় কোথায়, থাইল্যান্ডে সংগঠিত হয়। সো থাইল্যান্ডে মনে রাখবা কি থাইলাকয়েড, থাইল্যান্ডে কি মনে রাখবা থাইলাকয়েড। তাহলে আলোর সাথে কাদের সম্পর্ক, থাইল্যান্ডের মানুষজনের সম্পর্ক, ঠিক আছে। তাহলে থাইলাকয়েড মনে রাখবা, ওকে। তাহলে যখন পরীক্ষা হলে আসবে আলোক পর্যায়, তাহলে মনে রাখবা থাইল্যান্ডের মানুষজন আলো ছাড়া চলতে পারে না। সো সবাই একটু আমার সাথে থাইল্যান্ড, এটা একটু সবাই কমেন্ট করবা, থাইল্যান্ডটা কমেন্ট করবা। আচ্ছা, কোনটি প্রশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক, কোনটি প্রশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক, এটা একটু সবাই কমেন্ট করো তো।
কোনটি প্রশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক? কোনটি প্রশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক? এর আনসার সবাই একটু দাও তো। 19B 19B। আচ্ছা সবাই বাকিরা আনসার দাও দেখি। 19C। আচ্ছা হ্যাঁ আলোক পর্যায়ে থাইল্যান্ড কমেন্ট করছে, ওকে থ্যাংক ইউ। সো দেখো এখানে বলা হয়েছে কোনটি প্রশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক। সো প্রশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক মনে রাখবা হচ্ছে আলো, ঠিক আছে। আলোটা কি করে মেইনলি প্রশোধনের সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি প্রভাবক কাউকে বলতে হয় সেটা মনে রাখবা কাকে, আলোকে বলা হবে। কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ? নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ কোনটা? লুন্ডেগর, লেসিথিন বাহক, প্রোটিন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আর হচ্ছে কি বলতো ডোনাল্ড সাম্যাবস্থা। একটা আছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ আছে, আর একটা কি আছে বলতো সক্রিয় পরিশোষণ মতবাদ আছে। সো তোমাকে আমার আজ করা হয়েছে যে কোনটি নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ। সো নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ আর সক্রিয় পরিশোষণ মতবাদের মধ্যে যে কোনো একটা মুখস্থ করবা, ঠিক আছে। সো নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদগুলো মনে রাখবা হচ্ছে ডন, সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করবা, ডন আমায় ব্যাপক ভালোবাসে, ঠিক আছে। এটা মনে রাখবা, কি মনে রাখবা? ডন আমায় ব্যাপক ভালোবাসে, ঠিক আছে। ডন আমায় ব্যাপক ভালোবাসে, এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো যে ডন আমায় ব্যাপক ভালোবাসে, ডন আমায় ব্যাপক ভালোবাসে। এটা হচ্ছে কার ক্ষেত্রে মনে রাখবা? নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের ক্ষেত্রে মনে রাখবা কি ডন আমায় ব্যাপক ভালোবাসে। ডনতে মনে রাখবা ডোনান সাম্য অবস্থা, আমায়তে হচ্ছে আয়ন বিনিময় সাম্য অবস্থা, ব্যাপকতে দুইটা। ব্যাপকে কয়টা বলো তো? দুইটা। একটা হচ্ছে ব্যাপন মতবাদ আর একটা হচ্ছে ব্যাপন প্রবাহ মতবাদ, বা একই ব্যাপক বা ব্যাপন, ঠিক আছে। যেটা আছে দুইটাই, ব্যাপকে কি ব্যাপনটা, ঠিক আছে। তো ডন আমায় ব্যাপক ভালোবাসে, তাহলে ডনতে কি হলো? ডনতে হচ্ছে ডোনান সাম্য অবস্থা, আমায়তে হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, আর ব্যাপকতে কি? ব্যাপকতে হচ্ছে ব্যাপন প্রবাহ, ব্যাপকতে কি? ব্যাপন প্রবাহ বা ব্যাপন মতবাদ, যেটাই বলুক না কেন এই তিনটা। ডন আমায় কি বলতো? ব্যাপক ভালোবাসে, ঠিক আছে। ব্যাপন প্রবাহ বা ব্যাপক প্রবাহ বই দুইটাই আছে, ব্যাপক বা ব্যাপন দুইটাই আর কি। ডন আমার ব্যাপক ভালোবাসে, এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করবা। জিশান সর্দার কমেন্ট করছে, আচ্ছা শামিলা ইসলামও কমেন্ট করছে, শামিলা ইসলাম, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এখানে বলা হয়েছে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ, তাহলে এটা কোনটা হবে বলো তো? ডোনান। ডনতে কি ছিল? ডোনান ছিল, তাহলে কোনটা হবে? ডোনান সাম্য অবস্থা হবে আর কি। এরপরে 21 নম্বর কোশ্চেনের আনসার দাও যে কোন এনজাইমটি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বেশি ক্রিয়াশীল হয়? ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোনটি বেশি ক্রিয়াশীল হয়? সো মনে রাখবা জাইমেস যে এনজাইমটা আছে এটা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোনটা বেশি সংঘটিত হয় বলতো? জাইমেস, ঠিক আছে। কোনটা? জাইমেস, ঠিক আছে। জাইমেস এনজাইমটা কি হয়? বেশি ক্রিয়াশীল হয় কোনটা? জাইমেস এনজাইমটা, ঠিক আছে। আচ্ছা সবাই 22 নাম্বার কোশ্চেনের আনসার দাও যে কোনটি ডিএনএ ফরেনসিকের কাজ নয়? ডিএনএ ফরেনসিকের কাজ নয় কোনটি? ডিএনএ ফরেনসিক রিপোর্টের সাথে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি, যেমন হচ্ছে অপরাধ শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে। ডিএনএ এর সাহায্যে আমরা কি করতে পারি? কারণ ডিএনএ পেলে সেটার সাহায্যে আমরা অপরাধীটাকে এটা কিন্তু আমরা কি করতে পারি বলো তো? ফাইন্ড আউট করতে পারি। সেকেন্ড যেটা স্বজন নির্ধারণ, দেখা যায় যে অনেক সময় অনেকে পুড়ে যায় বা হচ্ছে অনেকে কি হয়ে যায় তোমার হচ্ছে চেহারা চেনা যায় না, সো সেক্ষেত্রে আমরা স্বজন নির্ধারণের জন্য কি করতে পারি যে তার পিতা মাতার ডিএনএটাকে আমরা কালেক্ট করে যদি এই ডিএনএর সাথে ম্যাচিং হয়ে যায় তাহলে কি বুঝতে পারি যে এটা আসলে সে, মানে বা তার পরিবারের লোকজন আর কি। সো ডিএনএ ফরেনসিকের কাজ কিন্তু অপরাধী শনাক্তকরণে ইউজ করা হয়, তারপর স্বজন নির্ধারণে ইউজ করা হয়, এই যে যেটা বললাম যে অজ্ঞাত ব্যক্তির পরিচয় নির্ধারণে ইউজ করা হয়, বাট জিএমও ঝুঁকি নিরূপণে কিন্তু কোনো ইউজ করা হয় না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। 22 এর অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে আর কি, ডি। ওকে সবাই কমেন্ট করতেছো ডি, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট আমরা 23 নাম্বার কোশ্চেনটায় গেলাম যে লে রিগনি অ্যানিম্যাল গ্রন্থের রচয়িতা কে? লে রিগনি অ্যানিম্যাল গ্রন্থের রচয়িতা কে?
ঠিক আছে, লে রিগনি অ্যানিম্যাল গ্রন্থের রচয়িতা কি? একটা গ্রন্থের নাম যেটা রচয়িতা তোমাকে আস্ক করা হয়েছে যে লে রিগনি অ্যানিম্যাল গ্রন্থের রচয়িতাটা কে, ঠিক আছে? তো এটা মনে রাখবা কুভিয়ার। কি নাম? কুভিয়ার, ঠিক আছে। লে রিগনি গ্রন্থের রচয়িতাটা কে বলতো? কুভিয়ারকে বলা হয়। কাকে বলা হয়? কুভিয়ারকে। সবাই একটু নামটা কমেন্ট করে ফেলো, CUVIER, কুভিয়ার। সবাই একটু নামটা কমেন্ট করে ফেলো, 23 এ। আচ্ছা হ্যাঁ, কুভিয়ার। আচ্ছা সবাই একটু আমার সাথে নামটা কমেন্ট করে ফেলো, CUVIER, কুভিয়ার, ঠিক আছে? কি? CUVIER, কুভিয়ার, ঠিক আছে। আচ্ছা তাকে একটা নামে বলা হয়, তাকে বলা হয়, কুভিয়ারকে বলা হয় তুলনামূলক শারীরবিদ্যার জনক। তুলনামূলক শারীরবিদ্যার জনকও বলা হয়, ঠিক আছে? তুলনামূলক শারীরবিদ্যার জনকও বলা হয়। এই কুভিয়ারকে কি বলা হয়? তুলনামূলক শারীরবিদ্যার জনকও বলা হয়, ঠিক আছে? কুভিয়ারকে কি বলা হয়? তুলনামূলক শারীরবিদ্যার জনকও বলা হয়। এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু তোমরা বায়োলজি বিচিত্রা বা হচ্ছে এই যে জাহাঙ্গীরনগর ডি ইউনিট যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা সলভ করলে কিন্তু এই এক্সট্রা ইনফরমেশনগুলো পেয়ে যাবে আর কি, ঠিক আছে? তোমাদের কষ্ট করে আর বই খুঁজে বের করা লাগবে না, তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাচ্ছ আর কি। তাহলে সবাইকে কমেন্ট করতে বলছিলাম কুভিয়ার, এটা একটু সবাইকে কমেন্ট করতে বলছিলাম, সবাইকে কমেন্টটা করছো? কুভিয়ার কমেন্ট করছে কে কে দেখি, নামগুলো একটু পড়ি। আচ্ছা কুভিয়ার কমেন্ট করতে বলছিলাম, ওকে। আচ্ছা তুলনামূলক শারীরবিদ্যার জনক, ওকে। আচ্ছা আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। গ্লাচিডিয়াম লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? গ্লাচিডিয়াম লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? সবাই 24 নম্বর কোশ্চেনে आंसर দাও তো, যে গ্লাচিডিয়াম লার্ভা দশা কোন পর্বে দেখতে পাওয়া যায়? গ্লাচিডিয়াম 24 নম্বর কোশ্চেনে आंसर দাও, 24 নম্বর কোশ্চেনের आंसर দাও। গ্লাচিডিয়াম লার্ভা দশা কোন পর্বে দেখতে পাওয়া যায়? সবাই একটু আমার সাথে সাথে आंसर দাও। 24 এর आंसरটা आंसर দাও। 24 এর आंसर কোনটা হবে? 24 এর ডি, কেউ বলছে 24 এর এ। আচ্ছা 24 এর এ বলছে, ডিও বলছে, নুসরাত জাহান কমেন্ট করছে সি। আচ্ছা বাকিরাও দেখি কমেন্ট করো তো, যে গ্লাচিডিয়াম লার্ভা দশা কোন পর্বে দেখতে পাওয়া যায় আর কি। আচ্ছা মলাস্কা 24 এর সি। আচ্ছা মলাস্কা অনেকে কমেন্ট করছো। আচ্ছা তো এই যে এখানে বুঝছো গ্লাস আছে না, গ্লাস, তো গ্লাস কি করছিলাম, আমার একটা গ্লাস হচ্ছে কি হয়ে গেছে, অনেক ময়লা হয়ে গেছে, ঠিক আছে? এখন এই ময়লাটা পরিষ্কার করার জন্য আমি হচ্ছে এখানে মানে গ্লাসটা পরিষ্কার করার জন্য কোথাও নিয়ে যেতে পারতেছি না। তো বাধ্য হয়ে কি করলাম, আমি সন্ধান পেলাম যে আমার দেশের বাড়ি বা গ্রামে যে একজন আছে যে হচ্ছে এই ময়লাটা কি করে বলতো, পরিষ্কার করে দেয়, গ্লাসের ময়লাগুলো পরিষ্কার করে দেয়। তো আমি কি করলাম, ট্রাকে করে এই হচ্ছে যে ময়লাগুলো আছে এই ট্রাকে করে ময়লাগুলা, মানে ময়লার এই যে গ্লাসটা ছিল, এই ময়লার এই গ্লাসটা কি করলাম, ট্রাকে করে আমি আমার ভিলেজ বা গ্রামে নিয়ে গেলাম আর কি, ঠিক আছে? তো ট্রাকে করে আমি কি নিয়ে গেছিলাম বলতো, ট্রাকে করে আমি কি নিয়ে গেছিলাম, ট্রাকে করে আমি ময়লা যে গ্লাসটা ছিল, ময়লা গ্লাসটা আমি কোথায় নিয়ে গেছিলাম বলতো, ট্রাকে করে আমি ময়লা গ্লাসটা কোথায় নিয়ে গেছিলাম, ভিলেজে নিয়ে গেছিলাম, ঠিক আছে? ট্রাকে করে ময়লার গ্লাসটা আমি কোথায় নিয়ে গেছিলাম বলতো, ভিলেজে নিয়ে গেছিলাম, ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে এটাতে কি হলো, ট্রাক দিয়ে মনে রাখবা হচ্ছে ট্রোকোফোর, ট্রাক দিয়ে কি ট্রোকোফোর, ঠিক আছে? ট্রাক দিয়ে হচ্ছে ট্রোকোফোর, ঠিক আছে? ময়লা দিয়ে মনে রাখবা হচ্ছে মলাস্কা, ময়লা দিয়ে কি মলাস্কা, ঠিক আছে? গ্লাস দিয়ে মনে রাখবা কি বলতো, গ্লাস দিয়ে মনে রাখবা হচ্ছে যে গ্লাচিডিয়াম, গ্লাস দিয়ে কি গ্লাচিডিয়াম। আর ভিলেজ দিয়ে মনে রাখবা কি ভেলিজার, ভিলেজ দিয়ে কি মনে রাখবা ভেলিজার।
জার, এই তিনটা হচ্ছে কি বলতো, এই তিনটা লার্ভা দশা আমরা দেখতে পাই হচ্ছে কোথায়, এই মলাস্কাতে দেখতে পাই। তাহলে সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করবে যে ট্রাকে ময়লা গ্লাস আমি কোথায় নিয়ে গেছিলাম বলতো, ভিলেজে নিয়ে গেছিলাম, ঠিক আছে। ট্রাকে করে তোমার হচ্ছে ময়লা গ্লাসটা কোথায় নিয়ে গেছিলাম, ভিলেজে নিয়ে গেছিলাম। সো ট্রাকেতে কি, ট্রাকে হচ্ছে ট্রোকোফোর, ময়লাতে হচ্ছে মলাস্কা, গ্লাসতে হচ্ছে গ্লাচিডিয়াম, আর ভিলেজে হচ্ছে কি ভ্যালিজার, ভিলেজতে কি ভ্যালিজার। এই যে তিনটা দশা আছে, এই তিনটা দশা কোথায় দেখতে পাওয়া যায়, মলাস্কাতে দেখতে পাওয়া যায়। সো এবছর এটা আসছে, পরের বছর অন্য একটাও আসতে পারে আর কি। সো এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলবা। ট্রাকে ময়লা গ্লাস নিয়ে কোথায় গেছিলাম, ভিলেজে গেছিলাম, এটা সবাই কমেন্ট করে ফেলবা। আচ্ছা, প্লাটিহেলমিনথিস পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্লাটিহেলমিনথিসকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্লাটিহেলমিনথিস পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্লাটিহেলমিনথিসকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। আচ্ছা, প্লাটিহেলমিনথিস মনে রাখবা প্লেট, ঠিক আছে, যে একটা প্লেট, একটা প্লেট, গোল প্লেটকে তুমি চারটা ভাগে ভাগ করছো, ঠিক আছে, একটা গোল প্লেটকে তুমি কয়টা ভাগে ভাগ করছো, চারটা ভাগে ভাগ করছো। তাহলে প্লাটিহেলমিনথিস পর্বকে কয়টা ভাগে ভাগ করা যায়, চারটা ভাগে ভাগ করা যায়। প্লেটকে কয়টা ভাগে ভাগ করা যায়, একটা প্লেটকে চারটা ভাগে ভাগ করা যায়। তাহলে প্লাটিহেলমিনথিসকে কয়টা ভাগে ভাগ করা যায়, চারটা ভাগে ভাগ করা যায় আর কি। প্লাটিহেলমিনথিসকে কয়টা ভাগে ভাগ করা যায়, চারটা ভাগে ভাগ করা যায় আর কি। ওকে, সুরাইয়া সুলতানা জয়িতা খালি কমেন্ট করছে, বাকিরা কিন্তু ওই কমেন্টটা করো নাই, যেটা করতে বলছিলাম আর কি। পরে পরীক্ষার হলে ভুলে গেলে আমার কোনো দোষ নাই, তোমরা নিজেরাই কমেন্ট করো নাই, অলস হয়ে গেছো তোমরা, খালি ABCD কমেন্ট করো, বাট বড় কিছু কমেন্ট করতে দিলে আর দুই একজন ছাড়া কারো খোঁজ পাওয়া যায় না আর কি। তো এইগুলো ভালো না, তোমরা চেষ্টা করবে যেগুলো কমেন্ট করতে বলার। কমেন্ট করতে কেন বলার, কারণ এই কমেন্ট করলে এখানেই আর কি তোমার ওইটা টাইপ যখন করতেছো তখন তোমার একটা টাইপিং হচ্ছে, যার ফলে তোমার আরো অনেক ইন্দ্রিয়গুলা কি করতেছে, কাজ করতেছে আর কি, ঠিক আছে। সো এগুলো মাথায় থাকবে আর কি, পরীক্ষা হলে ইনশাল্লাহ মনে পড়বে। যারা করতেছো না তারা দ্রুত করে ফেলো আর কি, কাজে দিবে আর কি। আচ্ছা, সো প্লাটিহেলমিনথিসকে প্লেটকে কয়টা ভাগে ভাগ করা যায়, চারটা ভাগে ভাগ করা যায়। তাহলে প্লাটিহেলমিনথিসকে চারটা ভাগে ভাগ করা যায়। কোন শ্রেণীর মাছের পুচ্ছপাখনা হোমোসার্কাল, হোমোসার্কাল, পুচ্ছপাখনা কি বলা হয়েছে, হোমোসার্কাল। হোমোসার্কাল মানে কি বলতো, দুইটা পাখনায় কি হবে বলতো, সমান হবে, হোমোসার্কাল। হেটারোসার্কাল মানে কি বলতো, একটা বড় আর একটা মনে করো ছোট, এটাকে কি বলে হেটারোসার্কাল। আর একটা আছে কি বলতো, ডাইফাই সার্কাল। ডাইফাই সার্কাল কি, দুইটা পাখনা যখন একসাথে মিক্সড হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি বলতো, ডাইফাই সার্কাল, ঠিক আছে। ডাইফাই সার্কাল মানে দুইটা পাখনা যখন মিক্সড হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি, ডাইফাই সার্কাল। সো তোমাকে আস্ক করা হয়েছে যে, ও সরি, কোন শ্রেণীর মাছের পুচ্ছপাখনা হোমোসার্কাল, হোমোসার্কাল আস্ক করা হয়েছে। তো আমরা জানি যে কন্ড্রিকথিস এটা হচ্ছে তোমার হচ্ছে হেটারোসার্কাল। অ্যাক্টিনোপটেরিজি যেটা আছে এটা কি রুই মাছ, ঠিক আছে। রুই মাছ কি অ্যাক্টিনোপটেরিজি অন্তর্ভুক্ত। অ্যাক্টিনোপটেরিজির মধ্যে জীবিত মাছের প্রায় কত পার্সেন্ট বলতো অ্যাক্টিনোপটেরিজির মধ্যে অন্তর্ভুক্ত, জীবিত মাছের কত পার্সেন্ট অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত, একটু সবাই কমেন্ট করো তো দেখি, যে জীবিত মাছের কত পার্সেন্ট অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত, একটু কমেন্ট করো তো দেখি, জীবিত মাছের কত পার্সেন্ট অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত। যেটা কমেন্ট করতে বলছিলাম সেটা হচ্ছে জীবিত মাছের কত পার্সেন্ট অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত, এটা একটু সবাই কমেন্ট করো। জীবিত মাছের কত পার্সেন্ট অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত। আচ্ছা, কমেন্ট করতে থাকো। সো দেখো এখানে বলা হয়েছে পুচ্ছপাখনা হোমোসার্কাল। হোমোসার্কাল কার, আমরা জানি রুই মাছের পুচ্ছপাখনা কেমন, হোমোসার্কাল। রুই মাছ কোন পর্বের প্রাণী, রুই মাছ হচ্ছে তোমার কোন শ্রেণীর প্রাণী, সেটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী, যেটাকে বলা হয় কি বলতো, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। কি বলা হয়, রশ্মিময়। 96% ডিপ, ঠিক আছে। কত পার্সেন্ট, 96%। কত মনে রাখবা, 96%। এটা সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, 96%। কত পার্সেন্ট ডিপ, 96%। জীবিত মাছে 96% অ্যাক্টিনোপটেরিজির মধ্যে পাবা। লাস্ট লাইনটা অ্যাক্টিনোপটেরিজি যে ডেসক্রিপশন দাও ওখানে লাস্ট লাইনটা লেখা আছে যে জীবিত মাছের প্রায় 96% জীবী তোমার হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত আর কি। আর অ্যাক্টিনোপটেরিজিকে বলা হয় কি রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। কেন রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বলা হয়, কারণ হচ্ছে এখানে কি আছে, অ্যাক্টিং কথাটা আছে, অ্যাক্টিং কি আছে, অ্যাক্টিং করতে গেলে কি লাগে, মানে অনেক ধরনের লাইট টাইট থাকে না আশেপাশে, দেখবা যে যখন অ্যাক্টিং হয় বা শুটিং হয় তখন কিন্তু অনেক ধরনের লাইট থাকে আর কি, যার ফলে অনেকগুলো রশ্মি থাকে আর কি। সো অ্যাক্টিনোপটেরিজিকে কি বলা হয়, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ।
আচ্ছা, এরপরে 27 নম্বর কোশ্চেনের আনসার দিবা যে কোনটি হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে অনুপস্থিত, কোনটি হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে অনুপস্থিত, কোনটি হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে অনুপস্থিত। 27 নম্বর কোশ্চেনের আনসার দাও তো যে 27 এর আনসার কোনটা হবে? সো হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে এন্ডোপ্লাজমিক জালিকাও থাকে, রাইবোসোমও থাকে, নিউক্লিয়াসও থাকে, বাট মায়োনিম কিন্তু থাকে না। কি থাকে না? মায়োনিম থাকে না আর কি, ঠিক আছে। ইন্টারস্টিশিয়াল কোষে কিন্তু মায়োনিম নামে কিছু থাকে না আর কি। সো মনে রাখবা হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষে কোনটা অনুপস্থিত? মায়োনিম অনুপস্থিত। 27 এর বি না, 27 এর আনসার হবে ডি নাম্বারটা, ঠিক আছে। 27 এর আনসার কোনটা হবে? ডি নাম্বারটা, মায়োনিম অনুপস্থিত। সো মনে রাখবা রাইবোসোম থাকে যেটা, সেটা হচ্ছে মুক্ত রাইবোসোম থাকে। কি থাকে? মুক্ত রাইবোসোম থাকে। এছাড়াও আরো কি থাকে বলতো? মাইটোকন্ড্রিয়াও থাকে। কি থাকে? মাইটোকন্ড্রিয়াও থাকে। এগুলা এক্সট্রা রাইটার ইনফো, এগুলা তোমরা জয়কলি কোশ্চেন ব্যাংকেও পেয়ে যাবা, প্লাস হচ্ছে বায়োলজি বিচিতে বা রসায়নের ক্ষেত্রে রসায়ন বিচিতে পেয়ে যাবা। তাহলে কি কি থাকে? এন্ডোপ্লাজমিক জালিকাও থাকে, রাইবোসোমও থাকে, নিউক্লিয়াসও থাকে, মাইটোকন্ড্রিয়াও থাকে, ঠিক আছে। মায়োনিম থাকে না। আচ্ছা, এরপরে আমরা 28 নম্বর কোশ্চেন দেখি। ঘাসফড়িং এর মস্তকে ওসেলির সংখ্যা কত? ঘাসফড়িং এর মস্তকে ওসেলির সংখ্যা কত? ঘাসফড়িং এর মস্তকে ওসেলির সংখ্যা কত? ওসেলি মানে কি বলতো? সরলাক্ষী। সরলাক্ষীর সংখ্যা তোমাকে আস্ক করা হয়েছে যে ঘাসফড়িং এর মস্তকে ওসেলির সংখ্যা কয়টা? আচ্ছা, 28 এ সি। আচ্ছা, রৌসুল ইসলাম কমেন্ট করছে সি, শাওন হোসেন কমেন্ট করছে সি, তিথি কমেন্ট করছে 3। আচ্ছা, সুরাজ সুলতান কমেন্ট করছে মায়োনিম, থ্যাংক ইউ। আচ্ছা, মুন্নি কমেন্ট করছে 28 এ সি, মায়োনিম, ওকে, থ্যাংক ইউ। আশামণি কমেন্ট করছে সি, শারমিলা ইসলাম কমেন্ট করছিল মায়োনিম, থ্যাংক ইউ মায়োনিম কমেন্ট করার জন্য। 28 এ 3। হ্যাঁ, তো মনে রাখবা ঘাসফড়িং এর মস্তকে ওসেলির সংখ্যা কয়টা বলো তো? ওসেলি, মনে রাখবা ওসেলি লিখতে 3টা ওয়ার্ড, বা ওটা দেখতে কিসের মতো বলো তো? 3-এর মতো না। ওসেলির ও দেখতে কিসের মতো? 3-এর মতো না। এই যে ও দেখতে কিসের মতো? 3-এর মতো না। তাহলে 3 দিয়ে মনে রাখবা যে ওসেলি দেখতে কি? 3-এর মতো। তার মানে কি ওসেলির সংখ্যা কয়টা হবে বলো তো? ওসেলির সংখ্যা হবে কয়টা? 3টা। ওসেলি দেখতে কিসের মতো? ওটা দেখতে 3-এর মতো। তাহলে ওসেলির সংখ্যা কয়টা হবে? 3টা হবে, ঠিক আছে। ওসেলির সংখ্যা কয়টা হবে? 3টা হবে। ঘাসফড়িং এর স্টোমাডিয়ামে কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়? স্টোমাডিয়াম কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়? 29 নম্বর কোশ্চেনটা দুটো অ্যানসার দিয়ে ফেলো তো, যে স্টোমাডিয়াম কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়? তো এই যে বাংলাদেশে বুঝছো খেলা হয় কোথায় বলো তো? দেখবা যে বাংলাদেশে ক্রিকেট খেলা বেশিরভাগ কিন্তু হয় কিন্তু ওই একটা স্টেডিয়ামে, মিরপুরে একটা স্টেডিয়াম আছে, শেরে বাংলা স্টেডিয়াম। তো ওই স্টেডিয়ামে কিন্তু বেশি খেলা হয়। তো বাংলাদেশের স্টেডিয়াম কয়টা বলো তো? একটা, ঠিক আছে। যদি আসে কয়টা? একটা। কেন একটা? কারণ হচ্ছে স্টোমাডিয়াম মানে মনে রাখবা স্টেডিয়াম, স্টেডিয়ামের সংখ্যা কয়টা বলো তো? একটা। একটা দিয়ে মনে রাখবা একটোডার্ম, একটা দিয়ে কি বলো তো? একটোডার্ম। তাহলে স্টোমাডিয়াম কোথায় থাকে? একটা। স্টেডিয়াম, স্টোমাডিয়াম না, এটা হচ্ছে স্টেডিয়াম। স্টেডিয়াম কয়টা? একটা। একটা দিয়ে মনে রাখবা একটোডার্ম, একটা দিয়ে কি? একটোডার্ম। তাহলে ঘাসফড়িং এর স্টোমাডিয়াম কোন ভ্রূণের সাথে থেকে তৈরি হয়? একটোডার্ম থেকে তৈরি হয়। তুমি সবাই একটু কমেন্ট করো যে স্টেডিয়াম একটা। স্টেডিয়াম কয়টা? একটা। স্টেডিয়াম একটা কি? স্টোমাডিয়াম একটোডার্ম থেকে উৎপন্ন হয়। স্টোমাডিয়াম কোথা থেকে উৎপন্ন হয়? একটোডার্ম থেকে উৎপন্ন হয়। সবাইকে কমেন্ট করতে বলছি কি স্টেডিয়াম কয়টা? স্টেডিয়াম হচ্ছে একটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে রাখবা হচ্ছে যে রুই মাছের রক্ত সংবহনের ক্ষেত্রে কোনটি সঠিক? 30 নম্বর কোশ্চেনের আনসার দিবা যে 30 এর আনসার কোনটা হবে? এরপর সবাই 30 নম্বর কোশ্চেনের আনসার দিবা যে 30 এর আনসার কোনটা হবে? স্টেডিয়াম একটা। আর রেনি কমেন্ট করছে, আশামণি কমেন্ট করছে স্টেডিয়াম একটা, জয়িতা কমেন্ট করছে, তারপরে হচ্ছে মুনতাহা কমেন্ট করছে, থ্যাংক ইউ যারা কমেন্ট করতেছো। 30-এর বি, 30-এর এ। আচ্ছা, 30-এর এ, 30-এর বি নিয়ে অনেকেই কনফিউজড। আচ্ছা, তো দেখা গেছে যে এই যে আমি
এই বছর গত বছর আমরা জাহাঙ্গীরনগর জয়কলি থেকে কিন্তু একটা ডি ইউনিটের ক্র্যাশ কোর্স নামাইছিলাম, যেখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাইছিল আর কি। সো সেই ধারাবাহিকতা এবছরও আমরা 2.0, এই যে তোমাদের হচ্ছে জয়কলি টার্গেট যে 2.0, আমরা আপাতত ফ্রি ক্লাস নিচ্ছি। সো তোমরা এই ক্লাসগুলো করবা। তো দেখা যায় যে অনেকের অনেক কোশ্চেন থাকে আর কি, সো অনেকে আর কি ইনবক্সে নক দাও বা জানাও আর কি। তো দেখা যায় যে অনেকেরই কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারি না আর কি, বা দেখা যায় যে সময় স্বল্পতার কারণে দিতে পারি না। যেমন সারাদিন ক্লাস থাকে হচ্ছে ভার্সিটিতে, দেন হচ্ছে টিউশনও থাকে, তারপর আবার ক্লাস নিতেও আসা লাগে আর কি। তো সব মিলে আর কি অনেক বিজি একটা লাইফ থাকা লাগে আর কি। তো দেখা যায় যে অনেকের মেসেজে রিপ্লাই দিতে পারি না বা একটু লেট হয়। সো এতে দেখা যায় যে অনেকে বলে যে ভাব বেশি, ঠিক আছে, যেমন অনেকে ভাবে যে মনে হয় ইচ্ছা করেই মনে হয় লেট রিপ্লাই দিই বা মেসেজ রিপ্লাই দিচ্ছি না, তাদের কোশ্চেন অ্যান্সার দিচ্ছি না। তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো আমার ভিডিওর মধ্যেই পেয়ে যাবে ইনশাল্লাহ, বা কমেন্ট করলেই পেয়ে যাবা। সো যাই হোক, সো সবাই ভাবে যে একটু ভাব মনে হয় বেশি নি বা ইয়ানি। সো এটা মনে রাখতে পারে ভাবে যে আমি মনে করো আমার নাম হচ্ছে তো সানজিৎ, আমি যেভাবে মনে রাখতাম SANGID, তোমরা ভাব একটু কি নি বলো তো, বেশি নি, ঠিক আছে। তো ভিবি, ভাবটা আমরা কি লিখবো বলো তো, ভিবি লিখবো। আর SA দিয়ে আমরা সানজিদের খালি SA রাখবো, ঠিক আছে, SAVB, ঠিক আছে। সবাই আমার সাথে একটু কমেন্ট করবা SAVB। SA তে কি হলো, SA মনে রাখবা ফার্স্টে হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস মানে রক্ত প্রবাহটা কেমন হবে, সাইনাস ভেনোসাস। এতে মনে রাখবা অ্যাট্রিয়াম, এতে কি অ্যাট্রিয়াম, ভিতে ভেন্ট্রিকল, আর বিতে হচ্ছে বালভাস আর্টারিওসাস। তো কি বলছিলাম, ভাব একটু বেশি, এই জন্য ভাব SAVB, নামের প্রথম অক্ষর কি SA, আর লাস্টে কি বলতো ভাব দিয়ে ভিবি, তাহলে SAVB, এটা একটু সবাই কমেন্ট করবা। এস তে কি হলো সাইনাস ভেনোসাস, এতে অ্যাট্রিয়াম, ভিতে হচ্ছে ভেন্ট্রিকল, আর বিতে হচ্ছে কি বালভাস আর্টারিওসাস। তো সবাই একটু কমেন্ট করবা SAVB, এটা একটু সবাই কমেন্ট করবা SAVB। সো SAVBটা কোনটার সাথে মিলে, এই যেখানে যা দেওয়া আছে এস সাইনাস ভেনোসাস শুরু হবে, তাহলে সাইনাস ভেনোসাস দুইটাতেই আছে। এরপরে কি আসবে অ্যাট্রিয়াম, এরপরে কি আসবে অ্যাট্রিয়াম, তাহলে কি আসবে এইটা হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, এই যে SAVB, ঠিক আছে। আর লাস্টে যাবে কোথায়, ফুল গায়ে, তাহলে SAVB। সবাইকে একটু কমেন্ট করতে বলছিলাম, সবাই একটু কমেন্ট করবা SAVB। 30টা কোশ্চেন আমরা শেষ করে ফেললাম এর মাধ্যমে। আচ্ছা, অগ্ন্যাশয়ের কোন এনজাইমটি প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে, কোন এনজাইমটি প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে? আচ্ছা, সো মনে রাখবা এখানে অ্যান্সার কোনটা হবে, অগ্ন্যাশয়ের কোন এনজাইমটি প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে বলো তো। 31 এর অ্যান্সার এও হবে বিও হবে, ঠিক আছে। ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন উভয় আর কি প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে কে, ট্রিপসিনও করে, কাইমোট্রিপসিনও করে আর কি, ট্রিপসিন কাইমোট্রিপসিন দুইটাই করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দিয়ে গঠিত। 32 নম্বর কোশ্চেন আনসার দাও তো, যে গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ নিয়ে গঠিত। গ্যাস্ট্রিক গ্রন্থি কোন ধরনের কোষ দিয়ে গঠিত বলতো। গ্যাস্ট্রিক গ্রন্থি 4 ধরনের কোষ নিয়ে গঠিত। কয়টা কোষ নিয়ে গঠিত বলতো, 4টা। অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, আর একটা কি বলতো জাইমোজেনিক কোষ। তোমরা এটা পড়ছো যে অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, আর একটা কি বলতো জাইমোজেনিক কোষ। এই অক্সেন্টিক কোষকে আবার কি কোষ বলা হয় বলতো, প্যারাইটাল কোষও বলা হয় আর কি, যেখান থেকে HCl খরিত হয় আর কি। সো গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ নিয়ে গঠিত, 4 ধরনের কোষ দিয়ে গঠিত। কত ধরনের কোষ দিয়ে গঠিত, 4 ধরনের কোষ দিয়ে গঠিত, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যকৃতে আরবিসির হিমোগ্লোবিন ভেঙে কোনটি উৎপন্ন হয়। হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা কি কি পাই বলতো, আমরা একটু দ্রুত আগাবো, সবাই দ্রুত অ্যান্সার দিবা, যে হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা কি পাই বলতো। হিমোগ্লোবিনকে ভাঙলে কিসে পাওয়া যায় বলতো, হিমোগ্লোবিন। 32 অ্যান্সার কি হবে, সরি 33 অ্যান্সার কি হবে, সবাই 33 অ্যান্সার দিবা, যে 33 এর অ্যান্সার কোনটা হবে।
হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন হবে, তবে এটা হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন হবে, তবে অনেক জায়গায় এটার आंसर শুধু বিলিভার্ডিনও দেওয়া আছে আর কি। সো যদি দেখো যে বিলিরুবিন এবং বিলিভার্ডিন এই দুটো অপশনে নাই, সেক্ষেত্রে কোনটা দাগাবা বলো তো? বিলিভার্ডিনটা দাগাবা। বাট হিমোগ্লোবিন ভেঙে কোনটি উৎপন্ন হয়? বিলিরুবিন এবং বিলিভার্ডিন দুটাই উৎপন্ন হয় আর কি। আচ্ছা 34 নাম্বার, পিত্তের অন্যতম উপাদান কোনটি? পিত্তের অন্যতম উপাদান কোনটি? 34 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো যে পিত্তের অন্যতম উপাদান কোনটি? আচ্ছা পিত্তের অন্যতম উপাদান কোনটি? পিত্তের অন্যতম উপাদান কোনটি? সবাই একটু 34 নাম্বার কোশ্চেনের आंसर দাও। 34 নাম্বার কোশ্চেনের आंसर দাও। আচ্ছা পিত্ত লবণ, হ্যাঁ ঠিক আছে। পিত্তের অন্যতম উপাদানটা কি বলতো? পিত্ত লবণ। কি কি থাকে পিত্ত লবণ হিসেবে? কি কি থাকে? সোডিয়াম গ্লাইকোলেট থাকে, আরটা কি লাগে বলতো? সোডিয়াম টরকোলেট। সোডিয়াম গ্লাইকোলেট, আরটা কি? সোডিয়াম টরকোলেট থাকে। ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি? 35 নম্বর কোশ্চেন आंसर দাও যে ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি? ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটাকে বলা হয়? আমরা দ্রুত আগাবো। ক্ষুদ্রতম রক্তকণিকা আরবিসি, ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির মধ্যে তোমার মনোসাইট আছে, ঠিক আছে? তাইলে আর বাকি থাকলো কোনটা? অনুচক্রিকা। তো ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটাকে বলা হয়? এই অনুচক্রিকাকে বলা হয় কি বলতো? তোমার হচ্ছে ক্ষুদ্রতম বা প্ল্যাটিলেটসকে কি বলা হয়? ক্ষুদ্রতম রক্তকণিকা। তাহলে आंसर কোনটা হবে? 34 आंसर হবে, সরি 35 आंसर কোনটা হবে? অনুচক্রিকা বা এ নাম্বারটা। মানুষের বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত? বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত বলো তো? মানুষের বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত? সবাই आंसर দাও। 36 নাম্বার কোশ্চেনের आंसर দাও যে মানুষের বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত? আচ্ছা বাম ব্রঙ্কাসটা হচ্ছে দুইটা খণ্ডে বিভক্ত, আর ডান ব্রঙ্কাসটা কয়টা খণ্ডে বিভক্ত বলো তো? তিনটা খণ্ডে বিভক্ত। বাম দুইটা খণ্ড আর ডান কয়টা খণ্ড বলো তো? তিনটা খণ্ডে বিভক্ত। বাম ব্রঙ্কাসটি দুইটা খণ্ডে বিভক্ত আর ডান ব্রঙ্কাসটি কয়টা খণ্ডে বিভক্ত? তিনটা খণ্ডে বিভক্ত, ঠিক আছে? বাম দুইটা আর ডান হচ্ছে কয়টা? তিনটা। তাহলে 36 आंसर কোনটা হবে বলো তো? 36 आंसर হবে বি নাম্বারটা, দুইটা খণ্ডে বিভক্ত। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, সেটা হচ্ছে 37 নাম্বারটা। 37 নাম্বারটা কি বলা হয়েছে যে বাতাসে অক্সিজেনের ঘনত্ব 20% থেকে কত ভাগে নেমে আসলে প্রশ্বাসের কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। এতদিন কোশ্চেন আসতো হচ্ছে 20% থেকে নেমে এত হয়ে গেছে, তাহলে শ্বসনার কত গুণ বৃদ্ধি পাবে? আমরা সবাই দাঁড়াইতাম যে শ্বসনার দ্বিগুণ হয়ে যায়, এটা আমরা দাঁড়াইতাম। বাট 20% থেকে যে কততে নেমে আসলে যে দ্বিগুণটা হয়ে যায়, এটা আমরা অনেকেই জানি না। সো 37 নম্বর কোশ্চেনের आंसर দাও তো যে 37 নম্বর কোশ্চেনের आंसर দাও। 37 নম্বর কোশ্চেনের आंसर দাও দ্রুত। 37 নম্বর কোশ্চেনের आंसर দাও যে 37 आंसर কোনটা হবে? 37। সো মনে রাখবা 20% থেকে যখন 5% নেমে আসে, কততে? 20 থেকে যখন 5-এ নেমে আসে, 20% থেকে যখন 5%-এ নেমে আসে, তখন আমার শ্বসনের কি হয়ে যাবে? আমার অক্সিজেনের ঘনত্ব কমে গেছে, এখন আমার বেশি বেশি শ্বাস প্রশ্বাস নিতে হবে, যেহেতু অক্সিজেন আমার বডিতে দরকার। তাহলে তখন শ্বসনের কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। 20% থেকে কততে নেমে আসলে বলো তো? 5%-এ নেমে আসলে, 5%-এ নেমে আসলে, ঠিক আছে?
আচ্ছা 38 নাম্বার কোশ্চেন আছে দাও যে কানের ভিতরে বা বাইরে যে কোনো অংশে সংক্রমণজনিত প্রদাহকে কি বলা হয়? কানের ভেতরে বা বাইরে সংক্রমণজনিত প্রদাহকে কি বলা হয় বলো তো সবাই? 38 নাম্বার কোশ্চেন আনসার দাও যে 38 আনসার কোনটা হবে? কানের ভেতরে ও বাইরে যে কোনো অংশে সংক্রমণজনিত, দ্রুত 10টা 2 বেজে গেছে, কানের ভেতরে বা বাইরে যে কোনো অংশে সংক্রমণজনিত প্রদাহকে কি বলা হয় বলো তো? ওটাইটিস মিডিয়া কি বলা হয়? ওটাইটিস বলা হয়। কি বলা হয়? ওটাইটিস। কি বলা হয়? ওটাইটিস। এটা হচ্ছে সাইনোসাইটিস এবং ওটাইটিস যে অধ্যায়ে আছে তোমার হচ্ছে জুওলজি চ্যাপ্টার 5 এ আছে, ওখানে দেখবা ওটাইটিস আছে হচ্ছে কানের সংক্রমণজনিত প্রদাহকে কি বলা হয়? ওটাইটিস বলা হয়। এরপরে সবাই 39 নম্বর কোশ্চেনে আছে দাও, আমাদের বেশি কোশ্চেন নাই, দ্রুত শেষ হয়ে যাবে। যে কি বলা হয়েছে? একটা কি ফুল আছে? লাল ফুল আছে, আর একটা কি ফুল আছে? সাদা ফুল আছে। উদ্ভিদের সংকরণে F2 জনিতে কোন রঙের ফুল দেখা যাবে না? কোনটা দেখা যাবে না? ঠিক আছে, কোনটা দেখা যাবে না? অসম্পূর্ণ প্রকটতার কারণে কোনটা দেখা যাবে না? অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে কি জিন বলা হয় বলো তো? ইন্টারমিডিয়েট জিন বলা হয়। কি জিন বলা হয়? ইন্টারমিডিয়েট জিন। সো দেখা যাবে যে এই ইন্টারমিডিয়েট জিনটা কি করে? ইন্টারমিডিয়েট জিনটা হচ্ছে এই যে লাল যে ফুলটা আছে না, লাল ফুলটাও দেখাবে, সাদা ফুলটাও দেখাবে, এবং এই লাল আর সাদা মিলায় গোলাপি ফুলটাও দেখাবে। কি দেখাবে? গোলাপি ফুলটাও কিন্তু কি করবে বলো তো? দেখাবে। ঠিক আছে, তো লাল আর সাদা গোলাপি ফুলটাও দেখাবে, বাট এই লাল সাদা যে মিশ্রণ আছে এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো না। কি কি দেখবো? লাল দেখবো, সাদা দেখবো এবং গোলাপি দেখতে পারবো। ঠিক আছে, এই তিনটা আমরা দেখতে পাবো, লাল সাদা এবং গোলাপি। তাহলে কোনটা দেখা যাবে না? লাল সাদার মিশ্রণটা দেখা যাবে না। আচ্ছা এরপর দেখো একজন স্বাভাবিক পুরুষের সাথে, আচ্ছা সবাই 40 নম্বর কোশ্চেন আছে 40। আচ্ছা দেখি একজন কমেন্ট করছো কি। আচ্ছা 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 তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা একটু গ্রুপে দিয়ে দিবা, আমাদের দ্রুত সলভ করা লাগবে। আমাদের 4টা কোশ্চেন বাকি আছে, আমরা তাহলে শেষের দিকে চলে যাব। তোমাদের ওই যে গ্রুপটা দিলাম, তোমরা হচ্ছে এই যে গ্রুপটা আমি আবার মেনশন করে দিচ্ছি, দেখো এই গ্রুপটাতে তোমাদের কোনো কোশ্চেন থাকলে দিয়ে দিবা, ইনশাআল্লাহ অ্যানসার দিয়ে দিব আর কি। ঠিক আছে, এখন আপাতত আমাদের টাইম খুবই কম, অলরেডি আমাদের 1 ঘন্টা ক্রস হয়ে গেছে আর কি। সবাই একটু দ্রুত 40 নম্বর কোশ্চেনটা অ্যানসার দিয়ে দাও। আচ্ছা আমি লিংকটা দিতে পারতেছি না। ওকে দিয়ে দিছি, এই লিংকটাতে সবাই জয়েন হয়ে যাবে, এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবে। আচ্ছা তো 40 এর অ্যানসারটা দেখি আমরা, যে একজন তোমার হচ্ছে স্বাভাবিক পুরুষের সাথে একজন হিমোফিলিক মহিলার বিয়ে হলে F1 জনুতে কত শতাংশ কন্যা হিমোফিলিক হতে পারে আর কি। ঠিক আছে, এখানে মনে রাখবা। আচ্ছা 40 এর এ, আচ্ছা ওকে হ্যাঁ। সো এখানে পুরুষটা কি বলতো? স্বাভাবিক। পুরুষটা কি? স্বাভাবিক। এবং মহিলাটা কি বলতো? এখানে হিমোফিলিক মহিলার সাথে বিয়ে হয়েছে। সো এখানে যে কন্যা সন্তানগুলো হবে, তুমি 4 টাকা বা 4 টাকালে বুঝতে পারবা, 4 টাকালে দেখবা যে কন্যা সন্তান যারা হচ্ছে সবাই কি হচ্ছে? স্বাভাবিক, তবে বাহক হিসেবে আছে। সবাই স্বাভাবিক বা বর্ণান্ধ হবে না, বাট বাহক হিসেবে থাকবে আর কি। ঠিক আছে, আর পুত্র সন্তানদের মধ্যে তোমার 100% কি হবে? সবাই পূর্ণ পুত্র সন্তানদের যে আসবে। তো এখানে তোমার আছে কন্যা সন্তান, কত শতাংশ কি বলা হয়েছে বলতো? কন্যা সন্তান। কন্যা সন্তান কেউ হবে হিমোফিলিক হবে না, সবাই কি হবে? বাহক হবে। এবং পুত্র সন্তান সবাই কি হবে বলতো? হিমোফিলিক হবে। এটা হচ্ছে তুমি 4 টাকালে বুঝতে পারবে আর কি। আচ্ছা এরপর সবাই 41 নম্বর কোশ্চেনে আনসার দাও যে ও রক্তের গ্রুপধারী ব্যক্তির রক্তের প্লাজমাতে কি ধরনের অ্যান্টিবডি থাকে? কি ধরনের অ্যান্টিবডি থাকে আর কি, এদের কি ধরনের অ্যান্টিবডি থাকে? আচ্ছা ও ব্লাড গ্রুপে কি বলা হয়? সার্বজনীন দাতা ব্লাড গ্রুপ বলা হয়। সো এদের কি ধরনের অ্যান্টিবডি থাকে? ও ব্লাড গ্রুপদের রক্তের, ও গ্রুপধারী ব্যক্তির রক্তের প্লাজমাতে কি ধরনের অ্যান্টিবডি থাকে? এটা সবাই একটু আনসার দিয়ে দাও। 41 নম্বর কোশ্চেনটা আছে কি ধরনের অ্যান্টিবডি থাকে? দেখো ও ব্লাড গ্রুপ যারা আছে, ও
যারা এ ব্লাড গ্রুপ আছে, এ ব্লাড গ্রুপে থাকে কি বলতো বি থাকে, যারা বি আছে তাদের কি থাকে বলতো এ থাকে আর কি, ঠিক আছে। এ আর বি অ্যান্টিবডি থাকে, যার ফলে ওদের রক্ত নিলে ও গ্রুপের খালি ও গ্রুপ থেকে রক্ত নেওয়া যায়, ঠিক আছে, অন্য কোনো গ্রুপ থেকে নেওয়া যায় না। তাহলে মনে রাখবা ও গ্রুপের দেহে কোন কোন অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি এ থাকে আর কি থাকে বলতো অ্যান্টিবডি বি থাকে, অ্যান্টিবডি এ থাকে আর অ্যান্টিবডি বি থাকে। আর এ বির দেহে কি থাকে না, কোনো অ্যান্টিবডি থাকে না, যার ফলে ওরা এ থেকেও নিতে পারে, বি থেকেও নিতে পারে এবং ও থেকেও নিতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দ্রুত আগাই, আর 3টা কোশ্চেন আছে। কোনটি বক্ষপিঞ্জরের অস্থি, কোনটি বক্ষপিঞ্জরের অস্থি, বক্ষপিঞ্জরের অস্থি কোনটাকে বলা হয়? 42 নম্বর কোশ্চেনের आंसर দাও যে কোনটি বক্ষপিঞ্জরের অস্থি। বক্ষপিঞ্জর, তো বক্ষপিঞ্জরে যে আমাদের যে কেফটা আছে মানে বুকে যে খাঁচাটা আছে, সো খাঁচায় কি আছে, এই পাশে আছে কি বলতো পরশুকা, 12 জোড়া পরশুকা, এবং পরশুকা যে মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা কি বলি বলতো এস্টারনাম, কি এস্টারনাম। তাহলে কোনটা হবে বক্ষপিঞ্জরের অস্থি, কোনটাকে বলা হবে এস্টারনামকে কি বলা হবে বক্ষপিঞ্জরের অস্থি। 43 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কোনটি একটি আদর্শ কশেরুকার অংশ নয়, আদর্শ কশেরুকার অংশ নয় কোনটি? 43 নম্বর কোশ্চেনে আছে দাও 43। 43 নম্বর কোশ্চেনে आंसर দাও সবাই, 43 নম্বর কোশ্চেনে आंसर দাও। সো মনে রাখবা, যেটা মনে রাখবা সেট দিয়ে মনে রাখবা, সেট কি কি থাকে আদর্শ কশেরুকার 3টা প্রসেস থাকে, কি কি প্রসেস থাকে, একটা হচ্ছে স্পাইনাস প্রসেস থাকে, স্পাইনাস প্রসেস থাকে, স্পাইনাস প্রসেস, এতে আর্টিকুলার প্রসেস, এতে কি আর্টিকুলার প্রসেস, আর টিতে হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস। সবাই একটু আমার সাথে সাথে সেটটা কমেন্ট করবা, সেট এস এ টি সেট, এটা কোথায় থাকে বলো তো আদর্শ কশেরুকার 3টা প্রসেস থাকে, এসতে স্পাইনাস প্রসেস, এতে আর্টিকুলার প্রসেস, আর্টিকুলার আর অ্যাক্রোমিয়াল না, কিন্তু এতে কিন্তু অ্যাক্রোমিয়াল না, আর্ট এ আর টি আর্ট, ঠিক আছে আর্ট। তুমি হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষার হলে কি আসতো, এই যে এইচএসসি সময় কি আসতো, এই আদর্শ কশেরুকার গঠনের চিত্র অনেক সময় আসতো কিন্তু, ঠিক আছে। তো আর্ট তে মনে হয় আর্টিকুলার প্রসেস, আর টিতে কি, টিতে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ওকে, সেট কমেন্ট করতে বলছিলাম, সবাই একটু সেটটা কমেন্ট করবা। লাস্ট কোশ্চেন আমাদের 44 নাম্বার কোশ্চেনটা, সবাই একটু 44 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। আজকে দিনের লাস্ট কোশ্চেন, আমরা বায়োলজিতে বিগত বছরে যে 44টা কোশ্চেন আসছে, আমরা 44টা কোশ্চেনই সলভ করলাম। তোমরা জানো যে বোটানি থেকে 22টা আসে, জিওলজি থেকে 22টা আসে 44টা, কেমিস্ট্রি থেকে আসে 24টা, আর বাকি 12টা আসে কোথা থেকে, বাংলা ইংলিশ এবং আইকিউ মিলে 4টা 12টা। সো সবাই একটু লাস্ট কোশ্চেন আজকে দিনের 44 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিবা। সেট কমেন্ট করা হলে যে কোন পেশি দেহের যে কোনো অংশ থেকে দূরে সরে যেতে সহায়তা করে। সো মনে রাখবা অ্যাবডাক্টর, ঠিক আছে, কোন পেশি বলতো অ্যাবডাক্টর পেশি। অ্যাবডাক্টর পেশির এক্সাম্পল কি ডেলটয়েড, কে ডেলটয়েড, ঠিক আছে ডেলটয়েড। তো কিভাবে মনে রাখবা ডেলটয়েড, ডেলটয়েডের কাজটা কি, ডেলটয়েডের কাজটা হচ্ছে তোমার দেহের যে কোনো অংশকে দূরে সরে যেতে সাহায্য করে হচ্ছে ডেলটয়েড পেশিটা, যেটাকে বলা হয় কি অ্যাবডাক্টর পেশি। সো মনে রাখবা হচ্ছে বিডি, কি মনে রাখবা বিডি, একটা আছে অ্যাবডাক্টর আর একটা কি আছে বলতো অ্যাডাক্টর। তো অ্যাবডাক্টরে কি আছে, একটা বি আছে এক্সট্রা, একটা কি আছে বি আছে। আর বাংলাদেশের সঙ্গে কি বলতো, বাংলাদেশের শর্ট ফর্ম কি বিডি না, বিডিতে বিতে হচ্ছে অ্যাবডাক্টরের বি, আর ডিতে কি বলতো ডেলটয়েড। এই ডেলটয়েড পেশির কাজটা কি, দেহের যে কোনো অংশকে অক্ষ থেকে মানে দেহ বডি থেকে দূরে সরে যেতে সাহায্য করে কে, এই অ্যাবডাক্টর পেশিটা বিডি। সবাই একটু আমার সাথে সাথে বিডিটা কমেন্ট করে ফেলবা, বিডি, এটা একটু সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলবা বিডি। ওকে, সবাই একটু আমার সাথে সাথে বিডি এটা একটু কমেন্ট করে ফেলো দ্রুত। ডিশান সর্দার কমেন্ট করছে বিডি। বিডিতে কি হলো, বিতে হচ্ছে অ্যাবডাক্টরের বি, আর ডিতে হচ্ছে কি ডেলটয়েড পেশি, যেটা হচ্ছে আমাদের কি করে বলতো, যেটার কাজ হচ্ছে আমাদেরকে অক্ষ থেকে দূরে সরে যেতে সহায়তা করে আর কি। এটা কোন সাবজেক্ট, এটা বায়োলজি সাবজেক্ট। আচ্ছা, সো আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসটা করলাম।
সো সরি বায়োলজি ক্লাসটা করলাম আর কি। সো ক্লাসটা কেমন ছিল সবাই একটু কমেন্ট করে জানাবা, আমরা এখনই ক্লাস করে দিব এবং শেষ করে দিব। এবং তোমাদের সব টপিক কি ক্লিয়ার, যদি ক্লিয়ার হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবা, এবং তোমাদের যদি কোনো মতবাদ থাকে বা মতামত থাকে আর কি সেটাও আমাকে জানাবা আর কি। আর সবাইকে যেটা বললাম যে গ্রুপটা আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন, এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা, জয়কুলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন তারপরে জয়কুলি লেখা আছে আর কি, এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবা। এই ক্লাসটা ডিসক্রিপশনে পেয়ে যাবা আর কি, গ্রুপটা মেনশন করে দেওয়া আছে। সো সবাই দ্রুত কমেন্ট করে ফেলো। নুসান কমেন্ট করছে ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস 6:30 নেওয়ার কথা ছিল, বাট জামের ট্রাফিক জ্যামের কারণে ক্লাসটা শুরু করছিলাম 8:30টায়, তো এখন অলরেডি 10:30 বেজে যাচ্ছে, আবার এখন যাওয়া লাগবে, ক্যাম্পাসে যাওয়া লাগবে। সো স্বাভাবিকভাবে টাইম আমাদের নাই, তো আমরা ক্লাসটা এখনই শেষ করে দিব। সরি বায়োলজি ক্লাস অনেক ভালো ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আর কার কোনো কোশ্চেন থাকলে তোমরা ওই গ্রুপে জানাবা। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে আজকে যে পড়ালাম, এখন তো তোমাদের কোশ্চেন সলভ করতে হবে। এখন বেশি বেশি কোশ্চেন সলভ করার জন্য এই জাহাঙ্গীরনগর ডি ইউনিট যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা দ্রুত কিনে ফেলো, কারণ বই নিয়ে না বসলে তোমাদের আসলে প্র্যাকটিস করাটা হবে না। আমি যা যা পড়ছি সব কিন্তু আবার ভুলে যাবা, ঠিক আছে? সো এখন যেটা পড়াই দিলাম সবাই আর কি চেষ্টা করবা যে এই কোশ্চেন একটু সলভ করে ফেলা। এটা কিন্তু বিগত বছর একটা সেট, যা তোমরা জানো যে জাহাঙ্গীরনগরে প্রতি বছর 8 থেকে 10 সেট কোশ্চেন হয় আর কি। সো এই একটা সেট আজকে আমরা সলভ করে দিলাম। সো এরকমই এই দেখবা এই টপিকই রিলেটেড কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে? প্রতি বছর এরকম আশেপাশেই হয়। সো এর জন্য কি করবা, এই জয়কুলি জাহাঙ্গীরনগর যে ডি প্রশ্ন ব্যাংকটা আছে এটা দ্রুত কিনে ফেলে সলভ করবা আর কি। সো সবাই আর কি ভালো মতো পড়াশোনা করো। জাহাঙ্গীরনগরের প্রিপারেশন খুব কঠিন না, আমরা যেভাবে গাইডলাইন দিব সেই অনুযায়ী চলো। নেক্সট কয়েকটা দিন ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ এক্সাম হবে শোনা যাচ্ছে। সো সেই অনুযায়ী সবাই পড়তে থাকো, আর বেশি হতাশ হয়ে না, আল্লাহর উপর ভরসা রাখো এবং আমাদের ইয়াগুলা করো। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।